পোলাওয়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি। হায়রে লাউ দিয়ে বানাইলাম ডুগডুগি, সাধের লাউ ও সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাধের লাউ বানাইলো মোরে বৈরাগী। কি অবস্থা প্রিয় ভাই বোন এবং বন্ধুরা, চেনা যায় কার কণ্ঠ? তো এখন আপনাদের সামনে আমি হাজির হচ্ছি, এই যে চলে এসেছি আপনাদের সবার সামনে, আপনাদের দিন ইসলাম ভাই। তো যারা অলরেডি জয়েন হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে আজকে গ্র্যান্ড ওয়েলকাম, সবাইকে অনেক 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 বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আজকের সিকে এপিসোড 2। সিকে সম্পর্কে আমি কিন্তু গত ক্লাসে আপনাদেরকে বেশ একটু অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম এবং টেম্পটেড করেছিলাম, অ্যালিউড করেছিলাম, তাই না, যে প্রলোভিত করা। তো আপনাদের সবাইকে আমি বলেছিলাম যে আপনাদের সামনে আমি কিন্তু অদূর ভবিষ্যতে চলে আসব কি নিয়ে বলেন তো? এই যে সিকে, কনফিউশন কিলার। তো আজকেই ইনশাআল্লাহ আমরা এই সিকে বিষয়টা কি এবং এই সিকে যে এপিসোডগুলো হবে সেটাতে কোন ধরনের আলোচনা হবে, কোন বিষয়গুলো নিয়ে আমরা ফোকাস করব, সব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। তো আপনারা যারা অলরেডি জয়েন করেছেন তারা একটু আমাকে বলবেন যে বলার তো দরকার নাই, লেখার দরকার, তাই না? কি লিখবেন বলেন তো? লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড মানে আমি বুঝতে পারবো যে আপনারা বলছেন যে আমাকে শুনতে পাচ্ছেন, আর যখন ক্লিয়ার লিখবেন সেটাতে আমি বুঝতে পারবো যে আমাদের স্ক্রিনটা আপনাদের কাছে ক্লিয়ার আছে, সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। তো যদি দেখা যায় এবং শোনা যায় আপনারা কাইন্ডলি আমাকে লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করে জানান। আর আপনাদের সবাইকে বলবো স্যার স্ক্রিনটা একটু বড় করতে হবে। আচ্ছা, আর সবাইকে আমি বলবো আপনারা যারা অলরেডি জয়েন হয়েছেন প্লিজ শেয়ার দ্য ভিডিও অ্যাজ মেনি অ্যাজ পসিবল, বিকজ আমরা কিন্তু আজকে ভিন্ন ধর্মী অন্য লেভেলের, যেটাকে বলে এক্সক্লুসিভ অ্যান্ড এক্সট্রাঅর্ডিনারি একটা ক্লাস করতে যাচ্ছি। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ এক্সাইটেড টুডে টু হ্যাভ এ বিউটিফুল ক্লাস লেকচার টুডে। তো সেই জায়গা থেকে আপনারা অনেকেই যারা এর আগে পানি পানি স্যার লিখে কমেন্ট করে ফেলছেন, লাউড অ্যান্ড ক্লিয়ার, অসাধারণ স্যার, পানি পানি স্যার, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তাই? আচ্ছা, আজকে কিন্তু আমরা সবাই দেখতেছেন আমাদের এপিসোড 2। এই এপিসোড 2 তে আলোচনা হবে ভার্বের শত্রু ভার। ভার্বের শত্রুকে ভার, এটা বলতে আসলে কি বোঝানো হচ্ছে? এটা আসলে মেইনলি I am just going to discuss the conflict among verbs. Conflict মানে কি? ফাইটিং, তাই না? কন্ট্রাডিকশন, কনফিউশন। এই যে কনফিউশন এবং কন্ট্রাডিকশন আছে ভার্বের ভিতরে, কোনটা কোন ভার্ব, ভার্ব কত প্রকার, যদি কখনো আসে যে কোনটা ট্রানজিটিভ কোনটা ইনট্রানজিটিভ, যদি কখনো আসে কোনটা ফাইনাইট কোনটা নন ফাইনাইট, যদি কখনো আসে কোনটা ফ্যাক্টিটিভ কোনটা ডাইট্রানজিটিভ বা ডিট্রানজিটিভ ভার্ব। এই যে কনফিউজিং ভার্বগুলো আছে, আই উইল ট্রাই টু মেক ইট পানি পানি টু অল অফ ইউ। আজকে কিন্তু এটাকে আমরা পানি পানি করে ফেলবো সবার সামনে, ওকে? তো সেই জায়গা থেকে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। এ লট অফ কমেন্টস কাম হিয়ার and all of you are saying and writing that loud and clear. That's mean now it's high time to go the class. তো দেখেন আজকের সাবজেক্ট হচ্ছে ইংলিশ। আমরা কালারটা চেঞ্জ করি। আজকের সাবজেক্টটা হলো ইংলিশ এবং টপিক ভার্ব। সাবজেক্ট ইংলিশ এবং টপিক ভার্ব, তাই তো? আজকে কিন্তু আপনাদের পানি পানি ম্যাথমেটিক্স স্যারকে ইংলিশের ভূমিকায় এবং মেইনলি টু কিল্ড দ্য কনফিউশন অফ ভার্বস এই ভূমিকায় পেয়ে যাচ্ছেন, তাই না? তো কেমন লাগবে বলেন তো? প্রিয় স্যার শাওন হোসেন স্যার, অনেকদিন পর জয়েন হলাম। এই তো আপনি তো একটা নতুন এপিসোডে সুন্দর, লুকিং সো গুড, ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, শেয়ার ডান। তো সবাই আপনারা লিখেছেন যে সবকিছু ক্লিয়ার আছে। অ্যান্ড নাও
again welcome to all of you and I am going to conduct the class. তো প্রথম প্রশ্ন আমরা প্রশ্ন ভিত্তিক ভাবে আলোচনা করব, তাই না? তো দেখেন এখানে আমাদের নাম্বার 1 যে কোশ্চেনটা আছে, নাম্বার 1 কোশ্চেনে লেখা আছে I am in class 12. Here am is এই আমটা, তো am যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ভার্ব সেটা দিয়ে এখানে কোশ্চেন করা হয়েছে। আমরা কিন্তু সবসময় চেষ্টা করি কি বলেন তো, আমরা কিন্তু এই মেথডটা ফলো করি যে পি টু এ, অথবা আমরা এটা বলতে পারি যে বি টু এ, তাই না? বলতে পারি না? এটার অর্থ হচ্ছে প্রাইমারি টু অ্যাডভান্সড অথবা বেসিক টু অ্যাডভান্স, তাই না? আমরা বেসিক লেভেল থেকে অ্যাডভান্স লেভেলে সাধারণত আলোচনা করার চেষ্টা করব, ঠিক আছে? তো আপনারা যারা আছেন সবাই একটু শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দিলে কিন্তু আজকে আপনাদের যত পরিচিত ভাই বোন চাকরি প্রত্যাশী বন্ধু বান্ধব আছে, দে উইল বি সো মাচ বেনিফিটেড ফ্রম টুডেস ক্লাস ইনশাআল্লাহ। তো যত খুশি যত বেশি, দেয়ার ইজ নো লিমিটেশন অফ শেয়ারিং। আমি কোনো শেয়ারিং এর মাত্রা বলে দেবো না যে 5টা দেন 10টা দেন, আমি বলবো যত খুশি যত আপনি পারেন দিয়ে দেন, ঠিক আছে? শেয়ার দিয়ে দেন। আমরা এখন আলোচনা করতে যাচ্ছি যে এই যে 1 নাম্বার প্রশ্নে লেখা আছে আই অ্যাম ইন ক্লাস 12, এখানে অ্যামটা কোন ভার্ব, অ্যামটা কোন ভার্ব? আপনারা একটু সবাই উত্তর করেন তো। আর একজন লিখছে ওয়েলকাম টু সিকে ওয়াটার ওয়াটার, তাই না? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, সবাই একটু কমেন্ট করেন যে এখানে অ্যামটা কোন ভার্ব। অনেকে গ গ গ গ, মাশাআল্লাহ গ কমেন্ট করতেছেন। এই তো, এই জন্য তো ক্লাস নিয়ে আসছি। প্রিন্সিপাল ভার্ব। আসসালামু আলাইকুম স্যার। ফারজানা ফারজু আপু লিখছে গ, রবিউল ইসলাম ভাই লিখছে গ, তারপর MST নাসরিন আপু লিখছে ঘ, কামরুজ্জামান ভাই লিখছে গ, সালমা হক লিখছে গ, নিপা খাতুন লিখছে গ, সুলতানা আপু লিখছে গ। এত গ, বাহ, তাহলে তো গ এর বন্যায় ভেসে না যায়। মে আই বি ফ্লাডেড দ্য ওয়েভ অফ গ, গ এর স্রোতে কি ভেসে যাব আজকে? আমাদের আমিরুল ভাই লিখছে গ। আচ্ছা, দেখা যাক। আমরা কিন্তু সবসময় আলোচনার যে প্রথম কোশ্চেনটা থাকে এই কোশ্চেনটাই আমরা একটু সময় বেশি নিই, তাই না? কেন সময় বেশি নিই বলেন তো? কারণ এইখানে আমরা টপিকটাকে ইন্ট্রোডিউস করি। টপিকটাকে আমরা কি করব? ইন্ট্রোডিউস করব। এরপরে the pros and cons will be discussed details ইনশাআল্লাহ। আমরা পোস্ট মর্টেম করব প্রথমে, এরপরে কিন্তু আমরা চলে যাব আমাদের কনফিউশন কিলডে। দেখেন আমরা সবাই জানি verb is the mother of a sentence, তাই না? একটা সেন্টেন্সে কি ভার্ব ছাড়া কখনোই ইংরেজি স্ট্রাকচারে সেন্টেন্স হতে পারে না। তো এই ভার্ব হচ্ছে মেইনলি কত প্রকার, আমরা কিন্তু আনসারে যাব একটু পরে, ঠিক আছে? একটু পরেই আমরা আনসারে যাব। আলোচনাগুলো সবাই মনোযোগ সহকারে শুনবেন। তো ভার্ব হচ্ছে যদি বলা হয় মেইনলি ভার্ব কত প্রকার, সেটা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ফিনিট বা ফাইনাইট ভার্ব, আর একটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব। তাহলে এই ফিনিট ভার্ব বা ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব, এই 2টা ভার্ব হচ্ছে আমাদের ভার্বের মেইন যে 2টা টাইপ সেটা। এটার বাংলা কি আপনারা একটু সবাই বলেন তো, লিখে কমেন্ট করতে থাকেন, আমিও লিখে ফেলি। বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া, সমাপিকা ক্রিয়া। আর এইটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া। এখন আমাদের অনেকেরই জিজ্ঞাসা থাকবে যে স্যার এই ফাইনাইট ভার্ব চেনা যায় কিভাবে, বা ফাইনাইট ভার্ব কাকে কাকে বলে, তাই না? তো ফাইনাইট ভার্ব কাকে বলে এটা কি আপনারা সবাই জানেন? এটা ফাইনাইট ভার্বের একটা সুন্দর সংজ্ঞা আমি শর্টে আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে যে দ্য ভার্ব হেল্পস টু আইডেন্টিফাই the tense of a sentence. তার মানে এই কথাটার অর্থ হলো হেল্পস মানে সাহায্য করে, টু আইডেন্টিফাই মানে নির্ণয় করতে, টেন্স মানে হচ্ছে আমরা জানি কাল, অফ এ সেন্টেন্স একটা বাক্যের যে
টেন্স আছে এটাকে নির্ণয় করতে যে ভার্ব সাহায্য করে সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। এবং এটা আমরা আরো বলতে পারি যে নাম্বার বা পার্সন অনুযায়ী নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী কি হয় বলেন তো? পরিবর্তিত হয়। তাহলে ফাইনাইট ভার্বের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে ভার্ব টেন্স আইডেন্টিফাই করতে সাহায্য করে এবং নাম্বার পার্সন বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় সেটাই ফাইনাইট ভার্ব। আমরা এক্সাম্পলের মাধ্যমে সুন্দর করে কিন্তু আজকে বুঝবো এই বিষয়গুলো। এবং নন ফাইনাইট ভার্ব হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এই নন ফাইনাইট ভার্ব হলো এমন ভার্ব যা দেখে কখনো টেন্স নির্ণয় করা যায় না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে ফাইনাইট ভার্ব আর নন ফাইনাইট ভার্ব আমরা কিভাবে সেন্টেন্সে আইডেন্টিফাই করতে পারি? আপনারা এখন বলেন তো যে অ্যামটা এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আপনারা এটা একটু লিখে কমেন্ট করেন তো যে আই অ্যাম ইন ক্লাস 12 এটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট? আপনারা সবাই একটু এটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি এই যে পাশে দাঁড়িয়ে আছি আপনাদের স্ক্রিনশট দেওয়ার একটা সুযোগ দেওয়ার জন্য। এরপরেই কিন্তু আমরা এখন এটা ফাইনাইট ভার্বের বিস্তারিত আলোচনায় গেলে আপনাদের প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ সবাই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাহলে আমরা এখান থেকে দেখলাম যে আমাদের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের বিষয়টা কি। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা হলো যে এখানে যে আমাদের একটা ভার্ব আছে অ্যাম, এটা তাহলে কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? আপনারা এটা একটু সবাই কমেন্ট করে আমাকে জানাবেন। ফাইনাইট ভার্ব বা মাশাআল্লাহ a lot of comments is coming here, তাই না? যে ফাইনাইট ভার্ব। তাহলে কেন ফাইনাইট ভার্ব? কারণ দেখেন তো এই যে সেন্টেন্সটা আছে এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে? এটা অবশ্যই কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে, প্রেজেন্ট। এখন প্রেজেন্টের ভিতর আরো যদি আপনি এটাকে সার্চ করে আরো মানে স্পেসিফিকলি আইডেন্টিফাই করতে চান তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এটা আছে, তাই না? তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে কিন্তু এটা আছে। এটা আপনি বুঝলেন কিভাবে? এই অ্যামটাকে দেখে আপনি বুঝে ফেলছেন যে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে এই সেন্টেন্সটা আছে। আর যেহেতু আমি সংজ্ঞায় বলেছিলাম যে ভার্ব দেখে টেন্স নির্ণয় করা যায় সেটাই ফাইনাইট ভার্ব, তাহলে উইদাউট এনি ডাউট ইউ ক্যান সে am is a finite verb। এখন এই যে ফাইনাইট ভার্ব, এই ফাইনাইট ভার্বের ভিতরে আবার ফাইনাইট ভার্ব এর মধ্যে আবার প্রধানত দুই প্রকার ভার্ব আছে। একটাকে বলা হয়, আমি আর একটু অন্যভাবে লিখি তাহলে ভালো হবে, ফাইনাইট ভার্ব। এই ফাইনাইট ভার্ব আবার মেইনলি দুই প্রকার। একটা হচ্ছে অক্সিলারি বা হেল্পিং ভার্ব, তাই না? আর একটা হলো আমাদের মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। PAL কিন্তু ঠিক আছে, PLE দিলে কিন্তু ভুল হয়ে যাবে, মানে সূত্র বা ওইটা নীতি বোঝায়। আর এই প্রিন্সিপাল মানে প্রধান বা অধ্যক্ষ বোঝায়, তাই না? তাহলে প্রিন্সিপাল বা আমরা বলতে পারি মেইন ভার্ব। এখন এই যে অক্সিলারি ভার্বগুলো আছে এর ভিতরে কারা আছে? আমরা সবাই জানি যে অক্সিলারি ভার্বের ভিতর বি ভার্ব আছে। বি ভার্ব কারা? বি ভার্ব হচ্ছে am, is, are, was, were, তাই না? এই যে ভার্বগুলো আছে এগুলাকে আমরা সাধারণত বি ভার্ব বলে থাকি বা টু বি ভার্ব। আবার হ্যাভ ভার্ব আছে, হ্যাভ ভার্ব হচ্ছে কারা? হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এরপর কি আছে? ডু ভার্ব আছে, ডু ভার্ব ডু, ডিড, ডাজ এগুলা, তাই তো? আচ্ছা, এরপরে কি আছে? মডাল অক্সিলারি আছে, মডাল ভার্ব। আমরা সবাই মনে হয় মডাল ভার্ব সম্পর্কে হালকা পাতলা আইডিয়া রাখি, তাই না? সেটা হচ্ছে এই যে আমাদের শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, তাই না? এগুলা হচ্ছে মডাল অক্সিলারি। তো এইখানে আমরা সবাই জানি যে এই যে অক্সিলারি ভার্বগুলো আছে আমরা সবাই মনে রাখবো যে এই মডাল অক্সিলারি বাদে
সবগুলা ভার্বই মেইন ভার্ব হতে পারে, মেইন ভার্ব হতে পারে। তাহলে মডাল অক্সিলারি বাদে সবাই মেইন ভার্ব হতে পারে, শুধু মডাল অক্সিলারি কখনো মেইন ভার্ব হতে পারে না। তার মানে এই যে ভার্বগুলো আমি অলরেডি লিখে ফেলেছি, আমি আর, ওয়াজ, আর, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, ডু, ডিড, ডাজ, এগুলা সবাই মেইন ভার্ব এবং অক্সিলারি ভার্ব দুইটা হিসাবেই কাজ করতে পারে, তাই না? দুইটা হিসাবেই কাজ করতে পারে। আর প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে আমরা এভাবে দিতে পারি। প্রিন্সিপাল ভার্বের সংজ্ঞাটা হচ্ছে যদি কোনো সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে সেটি কি প্রিন্সিপাল ভার্ব। যদি একটি মাত্র ভার্ব থাকে কখনো, তাহলে সেটা হবে প্রিন্সিপাল ভার্ব। অথবা যখন অক্সিলারি ভার্ব থাকে তখন অক্সিলারি ভার্বের পরের ভার্বটা হয় প্রিন্সিপাল ভার্ব, তাই না? তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে অক্সিলারি ভার্ব যেগুলো আছে এটা হচ্ছে আমাদের বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারি। আরেকটা আছে সেমি মডাল, সেটা নিয়ে এখন আমরা আলোচনা করছি না। প্রিন্সিপাল ভার্ব আছে কোন সেন্টেন্সে একটি মাত্র ভার্ব থাকলে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। তাহলে এইবার আপনারা বলেন তো যে এই যে সেন্টেন্সটা আমি এখানে লিখেছিলাম, এই যে এই পর্যন্ত এই সেন্টেন্সটাতে কয়টা ভার্ব আছে বলেন তো? কয়টা ভার্ব আছে? এই সেন্টেন্সটাতে ভার্ব আছে কিন্তু মাত্র একটা ভার্ব আছে, এই যে একটা। তাহলে একটা যদি ভার্ব থাকে কোন সেন্টেন্সে যদি একটা ভার্ব থাকে, তাহলে তারা অবশ্যই সে কি হয়ে যাবে? প্রিন্সিপাল ভার্ব। এখন অনেকেই আপনারা যারা অক্সিলারি ভার্ব উত্তর করেছিলেন, যদি সেন্টেন্সে ভার্ব থাকে একটা, সেটা তো অক্সিলারি হওয়ার কোনো সুযোগই নাই। অক্সিলারি বা হেল্পিং মানে কি? সাহায্যকারী ভার্ব, মানে মূল ভার্বকে সাহায্য করবে। তাই এইখানে কাকে সে সাহায্য করতেছে? মূল ভার্বই তো নাই। তাহলে যখনই আমাদের মূল ভার্ব না থাকে তখন অক্সিলারি ভার্বটা সেখানে যে দাঁড়ায় যায় যে কোনো সমস্যা নেই, আমি আছি, আই উইল প্রোটেক্ট দ্য এনিমি, তাই না? সেই জায়গা থেকে এই যে আমি এখানে বলেছিলাম যে যতগুলো আমি এখানে লিখেছি শুধু মডাল অক্সিলারি বাদে সবাই মেইন ভার্ব হতে পারে। তাহলে এইখানে অ্যাম আছে না, এই অ্যামটা কিন্তু কি হবে? মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তাহলে এই প্রশ্নের উত্তর কি হবে আপনারা এবার সবাই কি বুঝতে পারছেন? আপনারা সবাই চাইলে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। আমি কিন্তু এই যে পাশে দাঁড়িয়ে আছি, সুন্দরভাবে আজকে ভার্বের যত কনফিউশন আছে, ফাইট উইথ ভার্বের যত কনফিউশন আছে, অল দ্য কনফিউশন উইল বি কিলড টুডে ইনশাআল্লাহ। যত আছে, আমি প্রথমে যে কথাগুলো বলতেছি এরপরে কিন্তু এত কথা আমরা বলবো না বা বলা লাগবেও না, তাই না? তখন আপনারা অনেকেই বুঝে যাবেন যে এই আলোচনা কোন দিকে যাচ্ছে। তাহলে আমরা এখানে কি করব? আমরা এখানে সবাই এখন বুঝে গেছি এই প্রশ্নের উত্তর হবে, এই অ্যামটা হবে কোন ভার্ব? অ্যামটা হবে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব। তাহলে যারা আপনারা ঘ উত্তর করেছিলেন তাদের সবার প্রশ্নের উত্তর ঠিক হয়েছে, কিন্তু যারা গ উত্তর করেছিলেন তাদের কিন্তু উত্তর ঠিক হয় নাই। তাহলে আপনারা বুঝতে পারছেন? তাহলে এই জায়গা থেকে আমাদের দুইটা জিনিস কিন্তু শেখা হলো, একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব এবং অক্সিলারি ভার্ব। তারপরে আরো একটা জিনিস কিন্তু আমরা শিখেছি, সেটার নাম হচ্ছে কি বলেন তো? ফাইনাইট এবং নন ফাইনাইট। এই ফাইনাইট নন ফাইনাইট নিয়ে কিন্তু আমি আরো কথা বলবো, কারণ নন ফাইনাইটের ভিতরে কিন্তু আরো গুরুত্বপূর্ণ আলোচনা রয়ে গেছে, আমরা সামনে এগোই, তাই না? তাহলে আমরা এর পরের আলোচনায় চলে যাই, পরের প্রশ্নে চলে যাই। এই যে দেখেন এখানে লেখা আছে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্বস কাকে বলে, মানে কয়টি, প্রাইমারি অক্সিলারিজ কয়টি। দেখেন এই প্রাইমারি অক্সিলারিজ আর যদি কখনো থাকে শুধু অক্সিলারি ভার্ব, শুধু অক্সিলারি AUXILIARY অক্সিলারি ভার্ব। এইটা আপনারা সবাই একটু উত্তর করেন তো যে এখানে এই প্রশ্নটার উত্তর কি হবে, আর শুধু অক্সিলারি ভার্ব থাকলে উত্তর কত হবে? সবাই একটু উত্তর করেন। ভুল হয়ে গেল, স্যারকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ। প্রিন্সিপাল ভার্ব আলহামদুলিল্লাহ, সিকে ওয়াটার বা মাশাআল্লাহ, আমরা কিন্তু সিকে এর এপিসোডেই আছি, and we are going to kill all the confusion of verbs. ওকে, ভার্বস এর কনফিউশনটা আজকে আমরা কি করব? কিল্ড করে ফেলবো। সবাই কমেন্ট করেন যে ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারি ভার্বস কয়টি?
প্রশ্নটা কিন্তু আশা প্রশ্ন। যদি বিশ্বাস না হয়, যদি বাসায় মাস্টার্স বই থাকে একটু খুলে দেখেন, দেখেন যে কোনো একটা চাকরি পরীক্ষায় অ্যাডমিশনে কোথাও না কোথাও কিন্তু এই প্রশ্নটা চলে এসেছে। এই জন্য আমরা স্যার নেক্সটে চলে আসছি। আমরা প্রথম প্রশ্নের যে সময়টা ব্যয় করেছি, ইনশাআল্লাহ the next question will not be wasted the same time or tantamount time, তাই না? তো পরের কোশ্চেনগুলোতে এত সময় আমরা নিব না। শুধু অক্সিলারি ভার্ব থাকলে কয়টা হয়, আর যদি বলা হয় প্রাইমারি অক্সিলারি ভার্ব তাহলে কয়টা হবে? ভুল করলাম, কোনো অসুবিধা নাই, বোঝানোর পদ্ধতি অনেক সুন্দর স্যার, শুক্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এই প্রশ্নে দেখব, যদি কখনো আমাদের প্রশ্নে এরকম থাকে প্রাইমারি অক্সিলারি ভার্ব কয়টি আর শুধু অক্সিলারি ভার্ব কয়টি, এটা কিন্তু আমাদের অনেকের কনফিউশন হয়ে যায়। কারণ প্রাইমারি অক্সিলারি ভার্ব আর অক্সিলারি ভার্ব কিন্তু এক কথা নয়। তাহলে কি কথা? দুই কথা। তাহলে দুই কথা হলে স্যারকে হিরো লাগছে, তাই নাকি? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। না, আজকে আই এম কন্ডাক্টিং ইংলিশ ক্লাস, সো আই নিড টু বি চেঞ্জ মাই মুড ফ্রম ম্যাথমেটিক্স টু ইংলিশ, তাই না? তো ওই জায়গা থেকে একটা ইংলিশ স্টাইল নিয়ে আসা, তাই না? তো থ্যাংক ইউ সো মাচ। তো যেহেতু ইংলিশের কনফিউশনটা কিল করবো, পানি 14টি। আচ্ছা, তাহলে আপনারা সবাই যারা উত্তর করতেছেন সবাইকে আমি নোটিস করব এই বিষয়টা। দেখেন যে যখন প্রাইমারি অক্সিলারিজ বলবে তখন কিন্তু আমাদের এই প্রশ্নের উত্তর হয়ে যাবে কোনটা বলবো? এখনো অনেকে উত্তর করতেছেন। আনিশা খাতুন লিখছে প্রাইমারি অক্সিলারি 14টি। রাজিয়া সুলতানা রত্না আপু লিখছে খ মানে 14টি। আচ্ছা, তাহলে অনেকেই খ উত্তর করেছেন, নিড ডেয়ার। আচ্ছা, তো নিড DERE না DARER, আনিশা সুলতানা আপু। আচ্ছা, শুধু 12। আচ্ছা, তাহলে অনেকেই উত্তর করেছেন। আমরা যখন বুঝবো যে প্রাইমারি অক্সিলারি ভার্ব, সেক্ষেত্রে উত্তর হবে হচ্ছে 14টি। আর যদি শুধু অক্সিলারি ভার্ব থাকে, শুধু অক্সিলারি ভার্ব কতটি, তাহলে সেটা আমরা বলবো কতটি? 12টি। তাহলে সেটাকে আমরা বলবো কি? 12টি। তাহলে 12টি অক্সিলারি ভার্বের সাথে প্রাইমারি অক্সিলারি যখন বলা হয় তখন দুইটি কেন বেশি হয়? কারণ আমরা তো অক্সিলারি ভার্ব গুলো চিনি, কিন্তু তার সাথে কি হবে? এই যে ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর হচ্ছে বি ভার্ব, এই যে তিনটা কথা, এই তিনটা কথাও তখন কি হয়ে যায়? যুক্ত হয়ে যায়। এই তিনটা কথাও যখন যুক্ত হয়ে যায়, তা ডু তো আছেই, তাই না? ডু তো আমাদের অক্সিলারি ভার্বের ভিতরেও ছিল, তাহলে দুইটা আমাদের এক্সট্রা যুক্ত হয়ে যাচ্ছে না? আর যখন দুইটা এক্সট্রা যুক্ত হয়ে যাচ্ছে তখন 12 সাথে দুইটা যুক্ত হয়ে প্রাইমারি অক্সিলারিতে কত হয়ে যাচ্ছে? প্রাইমারি অক্সিলারিতে 14টা হয়ে যাচ্ছে। এখন আপনি মনে রাখবেন কিভাবে? মনে রাখবেন হচ্ছে আপনি 12 এবং 14 এই সংখ্যা দুটা যদি মনে রাখতে পারেন, তাহলে শুধু অক্সিলারি এই কথাটা ছোট, শুধু অক্সিলারি এটা একটা ছোট কথা, তার মানে এটার পরিমাণ হবে বেশি, মানে ছোট হবে, কম হবে। কিন্তু প্রাইমারি অক্সিলারিজ মানে অক্সিলারিজ তো আছেই, সাথে প্রাইমারি কথাটা লেখা আছে, মানে এক্সট্রা কিছু আছে, এটা একটু বড়, যার কারণে এটা হবে 14টি। কোনটা বড় কোনটা ছোট এটা দিয়ে আপনি সুন্দর করে, যেহেতু প্রাইমারি অক্সিলারি বলা হয়েছে, অক্সিলারির সাথে আরো কিছু লেখা, তার মানে 14টি। আর যখন শুধু অক্সিলারি বলা হবে তখন হচ্ছে যেহেতু অক্সিলারি কথাটা ছোট, এর কারণে এটা হবে 12টি। তাহলে প্রাইমারি অক্সিলারি বললে 14টি আর শুধু অক্সিলারিজ বললে 12টি। আমাদের মনে হয় কনফিউশন ক্লিয়ার যে অক্সিলারি বললে 12টি, প্রাইমারি অক্সিলারি বললে 14টি। এটা আসলে একটা কনফিউজিং কোশ্চেন, আর আমরা এখন চেষ্টা করলাম এটাকে CK করে দিতে। এটাকে কি করতে? CK মানে কনফিউশনটাকে কিল্ড করে দিলাম। তাহলে ক্লিয়ার সবাই? ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে সবাই ক্লিয়ার বা CK লিখে আমরা কমেন্ট করে দিই। সবাই একটু CK লিখে কমেন্ট করে দিই। আমরা পরের প্রশ্নে চলে যাই। এই প্রশ্নে অসাধারণ কিছু আলোচনা চলে আসবে, অসাধারণ আলোচনা। এই যে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, আমাদের অনেকের ভিতর কিন্তু এই ধারণাগুলো ভুল আছে বা আমরা জানি না, তাই না? ট্রানজিটিভ কি, ইনট্রানজিটিভ কি, প্রিন্সিপাল অক্সিলারি ভার্ব কিন্তু অলরেডি হ্যাজ বিন ডিসকাসড। ওকে, এই দুইটা কিন্তু আমাদের আলোচনা করা হয়ে গেছে, কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ নিয়ে এখন আমাদের বিস্তারিত আলোচনা করব। তাহলে আপনারা সবাই উত্তর করেন যে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে। সবাই কমেন্ট করে আমাকে জানান যে 3 নাম্বার প্রশ্নের উত্তরটা কি হবে। প্রাইমারি অক্সিলারি ভার্ব কি কি লিখে দেন। আচ্ছা, লিখে দেবো, সমস্যা নেই, আমরা এটা করি।
আলহামদুলিল্লাহ। নেক্সট 12টি কি কি? আচ্ছা 12টি হচ্ছে মডেল অক্সিলারি বাদে বাকি যেগুলা মোটামুটি আছে, আমরা এম ইজ আর মডেল অক্সিলারিরও কিছু আছে। এক্সিলেন্ট, হাফসা ইসলাম, মাহিয়া আপু লিখছে আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনারা এই প্রশ্নটার উত্তর করেন, সবাই এই প্রশ্নটার উত্তর করেন। দ্য বয় রিডস এ বুক, এখানে দ্য বয় রিডস এ বুক, এখানে এই যে রিডস কথাটা আছে, what kind of verb read in the sentence is, এই সেন্টেন্সে রিডসটা কোন ধরনের ভার্ব? প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই, অনেকেই কমেন্ট করতেছেন সিকে সিকে সিকে, আবার আলহামদুলিল্লাহ 3 হবে। পানি পানি পানি, কেয়া বিশ্বাস আপু লিখছে পানি পানি, রাজিয়া সুলতানা গ। আচ্ছা আমরা এই প্রশ্নটা দেখব, আমরা একটু আলোচনায় যাই। আমরা যে প্রিন্সিপাল ভার্ব শিখেছিলাম, প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব কিন্তু আবার 2 প্রকার। প্রিন্সিপাল ভার্ব আবার কত প্রকার? 2 প্রকার। এই একটা হচ্ছে ট্রানজিটিভ, আর একটা হলো ইনট্রানজিটিভ, আর একটা হচ্ছে কি ইনট্রানজিটিভ। তাহলে এই ট্রানজিটিভ কথাটার বাংলা কি? ট্রানজিটিভ কথাটার বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ কথাটার বাংলা হচ্ছে অকর্মক ক্রিয়া। এখন সকর্মক আর অকর্মক বলতে কি বোঝায়? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্বগুলো যাদের কর্ম, এই কর্মের বাংলা কি বলেন তো? অবজেক্ট। তাহলে যাদের কর্ম বা অবজেক্ট থাকে না, যে ভার্বের যাদের কর্ম বা অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ। যাদের হচ্ছে অবশ্যই অবজেক্ট থাকবে, আমি না বলে ফেললাম। আচ্ছা তাহলে যাদের কর্ম বা অবজেক্ট থাকে তারাই হচ্ছে কি ট্রানজিটিভ ভার্ব, যাদের কর্ম বা অবজেক্ট থাকে। আর যাদের অবজেক্ট থাকে না, যাদের অবজেক্ট থাকে না তারা হচ্ছে ইনট্রানজিটিভ। এখন আমাদের অনেকের ভিতরেই কনসেপ্ট আছে যে ভার্বের পরে যতটুকু থাকে ওটাই মনে হয় অবজেক্ট। না প্রিয় ভাই ও বন্ধুরা, অবজেক্টের সংজ্ঞাটা আপনারা সবাই একটু আজকে জেনে নেন সুন্দরভাবে। অবজেক্টের সংজ্ঞা হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। তাহলে প্রিয় ভাই এবং বন্ধুরা, অবজেক্ট কাকে বলে এটা কি আপনারা বুঝতে পারছেন? অবজেক্ট বলা হয় হচ্ছে ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই আসলে অবজেক্ট। যদি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পান তাহলে সেটা কখনোই অবজেক্ট হবে না। তাহলে বুঝতে পারছেন যে ভার্বের পরে যাই থাকুক না কেন, আমি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর না পাইলে বুঝবো ওই সেন্টেন্সে কি নাই, অবজেক্ট নাই। তাহলে এই সেন্টেন্সে অবজেক্ট আছে কিনা আমরা একটু দেখব। এখন কেউ যদি এখানে কমেন্ট করে যে স্যার এই যে রিডসটা এটা তো প্রিন্সিপাল ভার্ব হতে পারে। হ্যাঁ অবশ্যই প্রিন্সিপাল ভার্ব মানে মেইন ভার্ব, এটা অবশ্যই কি মেইন ভার্ব। কিন্তু মেইন ভার্বের ভিতরে আবার 2টা ভাগ আছে, একটা ট্রানজিটিভ একটা ইনট্রানজিটিভ। তা আমি মেইন ভার্ব যখন উত্তর করব তখন কিন্তু আমার ক্লিয়ার হচ্ছে না, স্পেসিফিক হচ্ছে না যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। কিন্তু আমি যখন ট্রানজিটিভ বা ইনট্রানজিটিভ বলবো তখন কিন্তু অলরেডি প্রিন্সিপাল ভার্বটাও উত্তর করা হয়ে যাবে। কেন? কারণ আপনাকে যদি বলা হয় যে আপনার বাড়ি কোথায়, আপনি বললেন স্যার আমার বাড়ি তো পৃথিবীতে, সঠিক, আপনার উত্তর ঠিক হয়েছে, পৃথিবীতেই তো আপনার বাড়ি। যদি আপনাকে বলে যে স্যার আপনার বাড়ি কোথায়, আপনি বললেন যে এশিয়া মহাদেশে, সেটাও সঠিক। আবার আপনাকে যদি বলা হয় বাড়ি কোথায়, আপনি বললেন দক্ষিণ এশিয়ায়, এরপর বললো কোথায়, বাংলাদেশে। তাহলে এই যে বাংলাদেশে বলতেছেন, বাইরের দেশগুলোতে গেলে যখন বাংলাদেশে বলতেছেন তখন আছে স্পেসিফিক হচ্ছে। কারণ বাংলাদেশে যদি হয় তাহলে অলরেডি দক্ষিণ এশিয়া
অলরেডি আপনার এশিয়া, অলরেডি যে পৃথিবী, এই সব কিছু আপনার উত্তর করা হয়ে গেছে। কিন্তু পৃথিবীতে বললে এটা উত্তর করা হয় না যে আমার বাড়ি বাংলাদেশে। আপনি বাংলাদেশের ভিতর যদি আপনাকে বলা হয় আপনার বাড়ি কোথায়, আপনি বললেন যে ঢাকায়। আরো যদি স্পেসিফিক করতে চান যে ঢাকার ভিতর ধরেন যে গাজীপুরে, তাহলে এই যে বিষয়গুলো আছে ঢাকা, গাজীপুর, গোপালগঞ্জ, এরকম আরো স্পেসিফিক আপনি করতে পারেন। তখন কিন্তু আপনি যখন খুলনা উত্তর করতেছেন তখন বাংলাদেশ উত্তর করা হয়ে যাচ্ছে। ওই বাংলাদেশ উত্তর করা মানে কিন্তু কখনো খুলনা বোঝায় না। এই জন্য আপনার কি করতে হবে, প্রিন্সিপাল ঠিক আছে কিন্তু সেটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ এইখানে আপনার চলে আসতে হবে। তার মানে এটা প্রিন্সিপাল হলেও এইখানে আমরা প্রিন্সিপালকে উত্তর করতে পারবো না, প্রিন্সিপালকে উত্তর করতে পারবো না। আর একটা ভার্ব যেহেতু আছে তাহলে অবশ্যই এটা অক্সিলারি ভার্ব হবে না। তাহলে হয় ট্রানজিটিভ না হলে ইনট্রানজিটিভ, হয় ট্রানজিটিভ না হলে ইনট্রানজিটিভ। এখন আপনারা দা বয় রিডস, দা বয় রিডস মানে ছেলেটি পড়ে, দা বয় রিডস ছেলেটি পড়ে। তাহলে ছেলেটি কি পড়ে বা ছেলেটি কাকে পড়ে, আপনি দুই ভাবে কাকে পড়ে এটা তো আসলে প্রশ্নই করা যায় না, তাই না? আপনি প্রশ্ন করেন দা বয় রিডস ছেলেটি পড়ে, ছেলেটি কি পড়ে, ছেলেটি কি পড়ে বলেন তো, এ বুক, এ বুক, এ বুক। তাহলে ছেলেটি একটা বই পড়ে, তাহলে ছেলেটি যেহেতু একটা বই পড়ে তার মানে এই যেই আমাদের অবজেক্ট আছে। ভার্বকে কি দিয়ে প্রশ্ন করেছি, আমি উত্তর পেয়ে গেছি। আর যেহেতু আমি উত্তর পেয়ে গেছি অবশ্যই অবশ্যই এই প্রশ্নের উত্তর হবে ট্রানজিটিভ ভার্ব। এটা হবে কি ট্রানজিটিভ ভার্ব, এটা হবে ট্রানজিটিভ ভার্ব, এটা হবে ট্রানজিটিভ ভার্ব। তাহলে দেখেন আমরা অবজেক্টটা সুন্দর করে চিনে গেলাম। এখন আপনারা কি ক্লিয়ার হয়ে গেছেন অবজেক্টটা কি? আমি আপনাদের আরো একটা উদাহরণের মাধ্যমে এটা ক্লিয়ার করে দিই। দেখেন আপনি যদি এখানে লেখেন যে হি অথবা দে রিস্ট, দে রিস্ট, they reached REACH reached at the station, reached at the station। বলেন তো এই যে they reached at the station, এখানে যদি reached এর নিচে দাগ দিয়ে আপনাকে বলা হয় যে এটা কোন ভার্ব, এটা কোন ভার্ব, এটা কোন ভার্ব, এটা যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, তাহলে আপনি কোনটা উত্তর করবেন? দে রিচড অ্যাট দ্য স্টেশন, তারা স্টেশনে পৌঁছালো। তাহলে এই যে ভার্বটা আছে এই ভার্বটা এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? ইনট্রানজিটিভ ভার্ব। আপনারা সবাই একটু কমেন্ট করে জানান তো যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। খুব সুন্দর ক্লাস দিন ইসলাম স্যার, আরো ইংরেজি ক্লাস চাই, তাই নাকি? আলহামদুলিল্লাহ, পানি পানি অ্যান্ড সিকে বা মাশাআল্লাহ টিভি। আচ্ছা এইটা ট্রানজিটিভ না ইনট্রানজিটিভ? এটা ধরে নেন যে আমি বললাম যে 3-2 নাম্বার কোশ্চেন, 3-2, ঠিক আছে? 3-2 আপনারা 3-2টা দে রিচড অ্যাট দ্য স্টেশন, দে রিচড অ্যাট দ্য স্টেশন, এটা কি ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? অনেকে কিন্তু ট্রানজিটিভ উত্তর করতেছেন, অনেকে ট্রানজিটিভ উত্তর করতেছেন, আবার ইনট্রানজিটিভ অনেকে লিখতেছেন। নাইস এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ সো মাচ, চমৎকার। হ্যাঁ অনেকে আজকে ইন্সপায়ার করতেছেন, মাশাআল্লাহ। আপনারা আমাকে এভাবে ইন্সপায়ার করলে আসলে আমারও খুব ভালো লাগে। তো ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ভার্বের ভিতর আপনি যদি এবার এটা কনফিউশন ক্লিয়ার করতে চান তাহলে দেখেন দে রিচড, দে রিচড মানে তারা পৌঁছালো, তারা পৌঁছালো। এখন আমি যদি বলি যে তারা কি পৌঁছালো বা কাকে পৌঁছালো, এই পৌঁছালোকে যদি আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কি আমার এখানে কোনো উত্তর আছে? তারা কি পৌঁছালো বা কাকে পৌঁছালো এটার কি উত্তর আছে এখানে? না, উত্তর কিন্তু নাই। এখানে আছে তারা কোথায় পৌঁছালো, কোথায়, কোথায়। তাহলে কোথায় দিয়ে যদি আমরা প্রশ্ন করি তাহলে বুঝতে পারতেছি যে স্টেশন। কিন্তু কোথায় দিয়ে প্রশ্ন করলে তো অবজেক্ট হবে না, সেটা তো অ্যাডভার্ব হয়ে যাবে। যখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে আমরা বুঝবো যে এটার কি আছে, অবজেক্ট আছে। আর অবজেক্ট থাকলেই সেটা ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট থাকা মানেই ট্রানজিটিভ ভার্ব। তাহলে এইটা কিন্তু হবে ইনট্রানজিটিভ ভার্ব। এটা কি হবে? ইনট্রানজিটিভ ভার্ব। কেন? কারণ ভার্বকে পৌঁছালো, কি পৌঁছালো বা কাকে পৌঁছালো, দে মানে হচ্ছে তারা, তারা কি পৌঁছালো বা তারা কাকে পৌঁছালো, কোনো উত্তর এখানে নাই, আছে তারা কোথায় পৌঁছালো। তার মানে যেহেতু কি বা কাকে দিয়ে আমি অ্যান্সার পাইনি, আর অ্যান্সার না পাওয়া মানে এখানে কোনো অবজেক্ট
নাই, অবজেক্ট নাই। আর অবজেক্ট নাই মানেই এটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। তার মানে এই প্রশ্নে এটা হবে ইনট্রানজিটিভ। আপনারা কি সবাই বুঝতে পারছেন? আপনারা কি সবাই এখন ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে বলেন স্যার অবজেকশন কিল্ড আর কনফিউশন কিল। সি কে লিখে একটা কমেন্ট করে দেন যে স্যার ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর ভুল হবে না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ট্রানজিটিভ ইনট্রানজিটিভ আর ভুল হবে না। ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার? যদি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার হয় সবাই একটু আমাকে সি কে লিখে কমেন্ট করবেন, যেহেতু আমাদের সি কে এপিসোডে আমরা সবাই হাজির হয়েছি। যদি ক্লিয়ার হয়ে থাকে আপনাদের টেস্ট করার জন্য আমি আরো একটা প্রশ্ন, এই প্রশ্নটা রিপিট আছে, আমরা পরের প্রশ্নে চলে যাই। এই যে একটা প্রশ্ন এখানে দেওয়া আছে, এই প্রশ্নটা আপনারা সবাই উত্তর করবেন, সবাই। হি রাইটস এ লেটার, হি রাইটস এ লেটার ইন দিস সেন্টেন্স। এখানে রাইটস বলছে ইন দিস সেন্টেন্স রাইট ইজ এ, রাইট ইজ এ। সবাই একটু সি কে লিখে কমেন্ট করবেন ক্লিয়ার কিনা। আর এইবার এই প্রশ্নটার উত্তর করে আপনারা আমাকে জানান দেন যে স্যার ইয়েস we have understood the lecture and the difference between transitive and intransitive verb and what is object and what is not object, তাই না? অবজেক্ট কোনটা, অবজেক্ট কোনটা নয়, এগুলো আমরা এখন কি ক্লিয়ার হয়ে গেছি না? সবাই একটু এই প্রশ্নটার উত্তর করেন। he writes a letter in this sentence write is a principal verb, auxiliary verb, transitive verb, intransitive verb, কোনটা হবে? সবাই আমাকে এবার একটু কমেন্ট করে জানাবেন যে এই প্রশ্নের উত্তর কোনটা হবে। সবাই একটু কমেন্ট করে জানান যে হি রাইটস এ লেটার, এই রাইটসটা কোন ভার্ব? প্রিন্সিপাল, অক্সিলারি, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ? এ লেটার অবজেক্ট। আচ্ছা, তাহলে হি রাইটস এ লেটার, আমরা যদি এই প্রশ্নটার উত্তর করতে চাই তাহলে কি করব? প্রথমে এটা তো একটা মেইন ভার্ব, এটা আমরা সবাই বুঝতেছি। অক্সিলারি নয়, এটা ক্লিয়ার। প্রিন্সিপাল, হ্যাঁ প্রিন্সিপাল হতে পারে, কিন্তু প্রিন্সিপালের যেহেতু ভাগ দেওয়া আছে এখানে, তাহলে আমরা আর প্রিন্সিপালকে দিব না। কারণ প্রিন্সিপাল হলে সেটা ট্রানজিটিভও হতে পারতো, ইনট্রানজিটিভও হতে পারতো। কিন্তু যেহেতু স্পেসিফাইড করার বা স্পেসিফাই করার সুযোগ আছে, তাহলে আমরা প্রিন্সিপালকে না দিয়ে যখন এই দুইটা থেকে দাগাবো তখন অটোমেটিক আমার প্রিন্সিপাল উত্তর হয়ে যাবে। আর প্রিন্সিপাল দাগাই দিলে এইগুলো কিন্তু আমি উত্তর হলো না, এটাই বুঝতে হবে, তাই না? এখন আমরা সবাই যদি এই ভার্ব সাবজেক্টকে নিই, হি রিডস এ লেটার, রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে, তাহলে সে কি লেখে? সে কি লেখে? একটা চিঠি, এই যে একটা চিঠি, তাহলে এটা হচ্ছে অবজেক্ট, এটা হলো কি অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট থাকে সেই ভার্বকে আমরা কি বলছি? যে ভার্বের অবজেক্ট থাকে অবশ্যই সেটা থাকবে হচ্ছে কি, সেটা হবে ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ মানেই হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকবে, অবজেক্ট থাকলেই সেটা কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব হয়ে যাবে। তাহলে এই প্রশ্নের উত্তর যারা গ করেছেন তাদের সবার উত্তর সঠিক হয়েছে। আপনারা কি বুঝতে পারছেন যে ট্রানজিটিভ ভার্বটা কি? এখন আপনাদেরকে একটা মজার জিনিস আমি বলবো, মজার জিনিস। দেখেন, মনে করেন যে এখানে একটা প্রশ্ন আছে যে she gave me a pen, she gives me a pen। এই যে মনে করেন যে আমরা এতক্ষণে শিখলাম কি, যে ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বে কি থাকে? অবজেক্ট থাকে। তার মানে ভার্বকে কি বা কাকে, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, তাই তো? এই দুটা দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। এখন এখানে লেখা আছে she gave me a pen, she gave me a pen যখন আমি বলতেছি, তাহলে she gave সে দিল, সে কি দিল? এ পেন, এ পেন। আবার যদি বলি যে কাকে দিল? আমাকে দিল, মি আমাকে দিল, তাহলে এটা একটা অবজেক্ট, এটা আবার আরো একটা অবজেক্ট। মানে আমি দুইটা প্রশ্নের উত্তরই পেয়ে গেছি, তার মানে দুইটা অবজেক্ট হয়ে গেছে না? এখন এই ভার্বে কি হয়েছে বলেন তো? দুইটা অবজেক্ট হয়ে গেছে, দুইটা অবজেক্ট। আর দুইটা অবজেক্ট যদি হয়ে, হ্যাঁ আজকে কি ইংরেজি পানি পানি হবে? অবশ্যই হবে ইনশাআল্লাহ। ট্রানজিটিভ, সে কি লেখে? হ্যাঁ একটা চিঠি, এক্স্যাক্টলি। অনেকে বুঝতেছেন স্যার 5 নাম্বার টা, আবার 5 নাম্বারটা বুঝাচ্ছি, হ্যাঁ এটাই 5 নাম্বারে আছি। তো she gave me a pen, যখন এরকম দুইটা অবজেক্ট হয়ে যাবে, কয়টা অবজেক্ট বলেন তো? এই যে একটা অবজেক্ট, আমরা যদি এটাকে ধরি অবজেক্ট 1, এটাকে যদি অবজেক্ট 2 ধরি, বা এটাকে 2 এটাকে 1 ধরি, তাহলে দুইটা অবজেক্ট হয়ে যাবে না? দুইটা অবজেক্ট যখন হয়ে যায় তখন এই ভার্বকে কোন ভার্ব বলে জানেন আপনারা? ট্রানজিটিভ তো হবেই,
ট্রানজিটিভ তো এটা হবেই, কারণ কি বা কাকে দুইটা প্রশ্নেরই উত্তর পাওয়া যাচ্ছে। যখন এটার দুইটা অবজেক্ট থাকে তখন এটাকে বলে ডাই ট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব, ডাই ট্রানজিটিভ ভার্ব। এটার বাংলা কি জানেন? দ্বিকর্মক ক্রিয়া, দ্বিকর্মক, দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক মানে কি? দ্বি মানে কি? দুই, দ্বি মানে দুই, তার মানে দুইটা অবজেক্ট থাকলে তখন তো সে ট্রানজিটিভ হবেই, ট্রানজিটিভ তো হবেই, ট্রানজিটিভ হবেই, সাথে সে হয়ে যাবে কি ডিট্রানজিটিভ বা ডাই ট্রানজিটিভ, মানে দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়ার সবসময় কি থাকে? দুটি কর্ম বা দুই অবজেক্ট, দুটি অবজেক্ট থাকে। তাহলে এখানে দুটি অবজেক্ট আছে না? যদি দুটি অবজেক্ট থাকে কখনো, তখন আমরা সেই ভার্বকে কি বলবো? এই ভার্বটার নাম তাহলে এখন শুধু ট্রানজিটিভ নাই, এটার নাম হয়ে গেছে ডাই ট্রানজিটিভ, ডাই ট্রানজিটিভ বা ডিট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। এখন এইখান থেকে একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ার করব। এই যে যখন অবজেক্ট এরকম আলাদা আলাদা দুইটা অবজেক্ট থাকে, আলাদা আলাদা যখন অবজেক্ট দুইটা থাকে তখন এই যে ব্যক্তিবাচক যেটা হচ্ছে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক অবজেক্টটাকে বলা হয় ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। এই কথাগুলো আপনারা সবাই শুনেছেন। এই ইনডিরেক্ট অবজেক্টের বাংলা কি বলেন তো? গৌণ কর্ম। এটার বাংলা হচ্ছে গৌণ কর্ম। আপনারা নাম শুনেছেন না? গৌণ কর্ম কি, মুখ্য কর্ম কি? এই যে দেখেন, দ্বিকর্মক ক্রিয়ায় সবসময় একটা গৌণ কর্ম থাকে আর একটা মুখ্য কর্ম থাকে। এই যে বস্তুবাচক যেটা আছে, বস্তুবাচক, বস্তুবাচক যেটা থাকবে সেটাকে বলে হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্টের বাংলা হলো মুখ্য কর্ম, মুখ্য কর্ম। তাহলে আপনারা কি এখান থেকে বুঝতে পারলেন যে দ্বিকর্মক ক্রিয়া কি এবং মুখ্য কর্ম কি, গৌণ কর্ম কি, ট্রানজিটিভ ভার্ব কি, ডিট্রানজিটিভ ভার্ব কি? ক্লিয়ার? আপনারা এখন ক্লিয়ার? ক্লিয়ার যদি হন তাহলে একটু আমাকে বলতে হবে যে স্যার ক্লিয়ার, বুঝতে পারছি। আমরা শুধু ট্রানজিটিভ ভার্ব শিখলাম না, ট্রানজিটিভের ভিতরে যখন দুইটা অবজেক্ট থাকে ভিন্ন ভিন্ন, তখন এটাকে যে ডিট্রানজিটিভ বা দ্বিকর্মক ক্রিয়া বলা যায়। দ্বিকর্মক ক্রিয়ার ক্ষেত্রে আবার যে আমাদের কি বলে যে গৌণ কর্ম, মুখ্য কর্ম, যেটাকে ডিরেক্ট ইনডিরেক্ট অবজেক্ট আছে, এটা করা যায়, এটা আমরা জানলাম। এখন একজন কমেন্ট করেছেন, স্যার আপনি এখানেই রেগুলার ক্লাস করান, স্যার আপনি এখানে কি? হ্যাঁ, রেগুলার ক্লাস হবে এখন থেকে ইনশাআল্লাহ, রেগুলার ক্লাস হবে, একদম বেসিক ক্লাস চাই, ফ্রেজ অ্যান্ড ক্লজ, হ্যাঁ এরকম সব প্রত্যেকটা টপিকের ফ্রেজ, ক্লজ, ভার্ব, পার্টস অফ স্পিচ, এরপর হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যা কিছু আছে না কেন, এবং নট অনলি ইংলিশ। সিকে মানে হচ্ছে কনফিউশন, কিল্ড ফ্রম অল সাবজেক্ট। আপনারা কি এখন বুঝতে পারতেছেন দ্বিকর্মক ক্রিয়া কি? ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে যে গৌণ কর্ম হয়, মুখ্য কর্ম হয়, বস্তুবাচক থাকলে সব ক্লিয়ার? তাহলে ক্লিয়ার হলে আপনারা সবাই একটু, আপনারা যদি চান একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, অথবা আপনারা একটু অবশ্যই নোট করবেন আপনাদের ভার্বের যে ধারণাটা, এটা কি ক্লিয়ার হয়ে যাচ্ছে? তাহলে এই রাইটসটা এখানে যদিও ট্রানজিটিভ ছিল, যখন এরকম দুইটা অবজেক্ট থাকবে তখন কিন্তু সেটা হয়ে যাবে ডিট্রানজিটিভ ভার্বস। তাহলে এই প্রশ্নটার উত্তর আপনারা সবাই এখন পেরে যাবেন। মাদার লাভস মি, মাদার লাভস মি। লাভস মানে কি? ভালোবাসা, লাভস মানে ভালোবাসা। এখন মাদার লাভস মানে মা ভালোবাসে, মা ভালোবাসে। তাহলে মা কাকে ভালোবাসে বা কি ভালোবাসে বলেন তো? এখানে এটা কি হবে? তাহলে মা ভালোবাসে। তাহলে মা কাকে ভালোবাসে বা কি ভালোবাসে? অবশ্যই এই যে কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে। এই যে আমাকে উত্তর আছে, তার মানে অবজেক্ট আছে। কয়টা অবজেক্ট আছে? একটা অবজেক্ট আছে। আর এরকম একটা অবজেক্ট যদি থাকে তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? ট্রানজিটিভ ভার্ব। তাহলে অক্সিলারি ভার্ব হচ্ছে না, সিম্পল ভার্ব হবে না, ইনট্রানজিটিভ হবে না, কারণ অবজেক্ট আছে মানেই ট্রানজিটিভ। যদি একাধিক অবজেক্ট থাকতো তাহলে কিন্তু এটাকে আমরা বলতাম ডিট্রানজিটিভ ভার্ব, তাই না? স্যার ইউ আর এ জিনিয়াস, আপনার ক্লাস খুব ভালো লাগে। আয়েশা এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, আপনারা কি আজকের ক্লাস থেকে ভার্বের বিষয় শিখতে পারতেছেন? ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ডিট্রানজিটিভ, তারপর অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব,
ফাইনাইট নন ফাইনাইট, ফাইনাইট নন ফাইনাইট নিয়ে আমি আরো আলোচনা করব। আপনারা এই প্রশ্নটার উত্তর অনেকে করে দেন। আপনারা কিন্তু সবাই স্যার ম্যাথ শিখে করান। হ্যাঁ অবশ্যই ম্যাথ শিখে, ইংলিশ শিখে, জিকে শিখে, বাংলা শিখে, এভরিথিং। আমরা কনফিউশন কিল্ড এই এপিসোডে আমি দিন ইসলাম আপনাদের সাথে প্রতিনিয়ত থাকবো ইনশাআল্লাহ, কনফিউশন কিল্ড করার জন্য একদম টপিক ভিত্তিক আলোচনা। তাহলে এটা হবে আমাদের ট্রানজিটিভ ভার্ব। যারা ট্রানজিটিভ উত্তর করেছেন তারা কিন্তু সবাই সঠিক উত্তর করেছেন। এখন আপনাকে যদি বলা হতো যে এই ভার্বটাতে এই লাভসটা কি ফাইনাইট নাকি নন ফাইনাইট, ফাইনাইট নাকি নন ফাইনাইট, নন ফাইনাইট, অবশ্যই কিন্তু এই যে এই লাভসটা হতো কি ফাইনাইট ভার্ব, অবশ্যই ফাইনাইট ভার্ব। কেন ফাইনাইট ভার্ব? কারণ আমরা জানি যে এই লাভস থেকে বোঝা যাচ্ছে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এটা এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্সে যখন কোনো ভার্ব মানে কোনো ভার্ব দেখে যখন টেন্স আইডেন্টিফাই করা যায় তখন সেটাকে বলা হয় ফাইনাইট ভার্ব বা সমাপিকা, সমাপিকা ক্রিয়া। সবাই মনে রাখবো, খুবই গুরুত্বপূর্ণ এই বিষয়টা, সামনে কাজে লাগবে। আমরা পরের প্রশ্নে চলে যাই। আপনারা এইবার একটু কমেন্ট করেন যে শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট। প্লেরাইট মানে কি বলেন তো? প্লেরাইট মানে কি আপনারা জানেন? প্লেরাইট মানে হচ্ছে নাট্যকার। প্লেরাইট মানে কি? নাট্যকার। সে একজন নাট্যকার, নাট্যকার। তাহলে শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, এই প্লেরাইটটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে? অবজেক্ট নাকি সাবজেক্ট নাকি অ্যাডভার্ব নাকি কমপ্লিমেন্ট? আমাদের অনেকের ভিতরে কি ঝামেলা আছে? অবজেক্ট কোনটা, কমপ্লিমেন্ট কোনটা, আছে কি আছে না? অবশ্যই আছে। চিল্লায় কোন ঠিক কি না? ঠিক, অবশ্যই ঝামেলা আছে। তো এই যে আমাদের অবজেক্ট এবং কমপ্লিমেন্ট এই দুটা বিষয়ে আমাদের যাদের ঝামেলা আছে, টুডে we will make it CK. That means we will kill the confusion today among between object and complement, between the object and complement. আপনারা সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, এটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট। শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, হিয়ার প্লেরাইট ইজ ইউজড অ্যাজ সাবজেক্ট তো হবেই না, আমরা বুঝতে পারতেছি সাবজেক্ট হবে না। তাহলে আমরা যদি এখানে দেখি যে অ্যাডভার্ব আছে, অ্যাডভার্ব হবে না, কারণ অ্যাডভার্ব হচ্ছে কি সাধারণত ভার্বকে কখন, কোথায়, কিভাবে, কেন এগুলো নিয়ে প্রশ্ন করলে বা ভার্ব সম্পর্কে ইনফরমেশন দেয় বা নাউন প্রোনাউন ব্যতীত অন্য সকল পার্টস অফ স্পিচ সম্পর্কে তথ্য দেয়। কিন্তু এটা তো শেক্সপিয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে, তাই না? শেক্সপিয়ার সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে শেক্সপিয়ার যেহেতু একটা নাউন, শেক্সপিয়ার কি একটা নাউন, নাউন সম্পর্কে তথ্য যদি দেয় সেক্ষেত্রে তো আর অ্যাডভার্ব হওয়ার সুযোগ নেই। তাহলে হয় অবজেক্ট হবে না হলে কমপ্লিমেন্ট হবে। এখন আমাদের অনেকেরই ধারণা যে যখনই ভার্বের পরে কিছু থাকে আমরা মনে করি যে অবজেক্ট, নেহি, এটা মনে করা যাবে না। আমি যদি বলি যে হি ইজ এ স্টুডেন্ট, হি ইজ এ স্টুডেন্ট, তাহলে এই যে স্টুডেন্ট। আবার যদি আমি বলি যে ইউ অথবা she looks beautiful, তাহলে এই যে বিউটিফুলটা কি? এই যে এই ধরনের যে ওয়ার্ডগুলো থাকে দেখেন, এই ধরনের সেন্টেন্সে মাঝখানে একটা ভার্ব থাকে, মাঝখানে যে ভার্বটা থাকে এই ভার্বটাকে কি বলা হয় সেটা আপনারা এখনই জেনে যাবেন। আর এই প্রশ্নটার উত্তর কি সেটাও আপনাদেরকে এখন আমি ব্যাখ্যা করছি। দেখেন এইখানে কিন্তু এই যে অবজেক্টটা আছে এই স্টুডেন্টটা কে? হি। তার মানে এই সাবজেক্ট সম্পর্কে এটা একটা ইনফরমেশন, তাহলে সাবজেক্ট সম্পর্কে যখন অবজেক্টে ইনফরমেশন দেয় তখন ওই অবজেক্টের নাম কিন্তু আর অবজেক্ট থাকবে না। অবজেক্ট যখন সাবজেক্ট সম্পর্কে, এই যে অবজেক্ট এটাকে আমরা জানি ভার্বের পরে অবজেক্ট, কিন্তু যখন এই অবজেক্টটা সাবজেক্টকেই রিপ্রেজেন্ট করবে তখন এটার নাম আর অবজেক্ট থাকবে না, এটার নাম অবজেক্ট থাকবে না, এটার নাম হয়ে যাবে কমপ্লিমেন্ট। এটার নাম হয়ে যাবে কি?
কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে সাবজেক্ট সম্পর্কে যে কোনো ইনফরমেশন যদি হয়ে থাকে, ভার্বের পরে সাবজেক্ট সম্পর্কে যে কোনো ইনফরমেশন হলে সেটার নাম আর অবজেক্ট না থাকে, সেটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। শি লুকস বিউটিফুল, তাহলে বিউটিফুলটা সুন্দর, কাকে সুন্দর দেখা যাচ্ছে? শি লুকস বিউটিফুল। তাহলে এই যে কিন্তু যে শি কথাটা আছে এটা একটা সাবজেক্ট, আর সাবজেক্টকে যখন এই বিউটিফুল রিপ্রেজেন্ট করতেছে বা সাবজেক্ট সম্পর্কে যখন এটা তথ্য দেওয়া হচ্ছে তখন এটা আর নট অবজেক্ট। নট অবজেক্ট এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে, আমরা রেড লেটার বাইবেল করে দিই, এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট তাহলে কমপ্লিমেন্ট মানে হচ্ছে সাবজেক্ট সম্পর্কে ইনফরমেশন দেওয়া। এখন কমপ্লিমেন্ট যে সেন্টেন্স গুলাতে থাকে তার মাঝখানে যে ভার্বটা থাকে, এই যে খেলা দেখতে পাচ্ছেন, ইজ, লুকস, এখানে আছে ইজ, এই যে মাঝখানে যে ভার্বটা থাকে এটাকে কিন্তু বলা হয় হচ্ছে লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কাকে বলে আপনারা হয়তো অনেকে জানতেন না, আজকে জেনে গেছেন যে কমপ্লিমেন্ট যেখানে থাকে সেটা হবে সেটা আমাদের সবসময় লিঙ্কিং ভার্ব দিয়ে তৈরি করতে হবে। এইটা একটু দেখেন তো স্যার, এটা এরকম আসলে। আচ্ছা, তো দেখেন লিঙ্কিং ভার্ব। তাহলে এই যে এটা আমাদের কি হচ্ছে দেখেন, শেক্সপিয়ার সম্পর্কে বলা হচ্ছে, তাই না? তাহলে এই প্লে রাইটটাই কি শেক্সপিয়ার, এই প্লে রাইটটা কি শেক্সপিয়ার। তাহলে শেক্সপিয়ার যেহেতু সাবজেক্ট, সাবজেক্ট সম্পর্কে যখন কথা বলা হয় তখন এটাকে আর অবজেক্ট না বলে আমরা এটাকে বলবো কমপ্লিমেন্ট। এটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট এবং সাবজেক্টের মাঝখানে যে ভার্বটা থাকে সেটাকে বলা হয় হচ্ছে কি লিঙ্কিং ভার্ব। এইটা হচ্ছে আসলে আমাদের লিঙ্কিং ভার্বের সংজ্ঞা। কমপ্লিমেন্ট থাকলে সেই ভার্বকে কি বলা হয়? লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব আপনারা এবার জেনে গেছেন, কমপ্লিমেন্ট কি সেটা এবার জেনে গেছেন। এখন আপনাকে যদি আমি এরকম বলি যে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। এখন আপনি বলেন তো এই ফুটবলটা এটা কি কমপ্লিমেন্ট? কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? এটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? এটা একটু আপনারা সবাই আমাকে কমেন্ট করে জানাবেন যে দেখি কি বুঝতে পারছেন, এটা কি বুঝতে পারছেন, এটা কি বুঝতে পারছেন আপনারা সবাই একটু আমাকে জানাবেন যে হি প্লেস ফুটবল। তাহলে এখানে ফুটবলটা কি কমপ্লিমেন্ট নাকি অবজেক্ট? আই এম গোয়িং টু কিল দ্য কনফিউশন বিটুইন কমপ্লিমেন্ট অ্যান্ড অবজেক্ট। আপনারা কি কনফিউশন কিল করতে পারতেছেন? কনফিউশন কি কিল হচ্ছে আপনাদের নাকি? বলেন তো সবাই একটু বলেন যে অবজেক্ট ফুটবল। আচ্ছা, একজন উত্তর করেছেন অবজেক্ট হবে ফুটবল, অনেকে বলছেন কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্ব, কমপ্লিমেন্ট, ফুটবল অবজেক্ট। আচ্ছা দেখি, দেখা যাক কি হয়, আমরা একটু দেখি যে কি হয়, এটা কমপ্লিমেন্ট হয় নাকি অবজেক্ট হয়, কমপ্লিমেন্ট হবে নাকি অবজেক্ট হবে, আমরা সবাই জানবো এবার এটা কি কমপ্লিমেন্ট হবে নাকি অবজেক্ট হবে। দেখেন আমরা এখন ক্লিয়ার করে দেব, কনফিউশন কিল করে দিব। হি, এই ফুটবলটা কি আসলে হি সম্পর্কে কোনো তথ্য, হি এর কোনো বৈশিষ্ট্য, হি কেমন দেখতে, হি সম্পর্কে কোনো কথা না। হি সম্পর্কে হি ইকুয়াল, আমরা যদি বলি যে হি ইজ ফুটবল তাহলে কি এখানে হয়? হি সম্পর্কে এটা আসলে কোনো ইনফরমেশন নয়। অথচ আপনি এখানে যদি বলেন যে সে খেলে, সে খেলে, তাহলে সে কি খেলে, সে কি খেলে, এই যে দেখেন কি দিয়ে প্রশ্ন করা গেছে, সে খেলে, সে কি খেলে, সে ফুটবল খেলে, সে ফুটবল খেলে। তাহলে আমরা জানি যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করা গেলে সব সময় সেটা অবজেক্ট হবে, সব সময় সেটা অবজেক্ট হবে। এই ভার্বটার নাম তখন কি হয়ে যায়? ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, এটা একটা ট্রানজিটিভ ভার্ব। কেন ট্রানজিটিভ ভার্ব? কারণ এই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমি উত্তর পেয়ে গেছি, মানে এটা হচ্ছে অবজেক্ট, আর অবজেক্ট যখন থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। এইবার আপনাদের সুন্দর একটা শর্ট টেকনিক দেব, সুন্দর একটা শর্ট টেকনিক, সবাই একটু খেয়াল করেন, সবাই এটা খেয়াল করতে হবে, সবাই একদম সবাই এটা মনোযোগের সাথে খেয়াল করব, মনোযোগের সাথে খেয়াল করব। সেটা হচ্ছে হি প্লেস ফুটবল, হি প্লেস ফুটবল। তাহলে
এই যে মাঝখানে যে ভার্বটা লিঙ্কিং ভার্বের কথা বলছি, লিঙ্কিং ভার্বের একটা সংজ্ঞা আপনাদেরকে আমি দিয়ে দিই। সব সময় আপনি এই যে লিঙ্কিং ভার্ব বা কমপ্লিমেন্ট চিনতে গেলে এই মাঝখানের ভার্বটাকে ঢেকে দেন। মনে করেন যে মাঝখানে কোনো ভার্ব নাই, আপনি একটা সমান চিহ্ন দিয়ে দেবেন এইখানে, মানে হি ইকুয়াল ফুটবল, হি ইকুয়াল ফুটবল। এটা কি হওয়া সম্ভব বলেন তো? সে একজন ফুটবল, মানে সে ফুটবল, এটা কি হওয়া সম্ভব? যদি সম্ভব হয় তাহলে এটার নাম হয়ে যায় তো কমপ্লিমেন্ট, আর যদি সম্ভব না হয় এটা সম্ভব নয়, এই জন্য এটা অবজেক্ট, এটা অবজেক্ট। যেরকম এখানে যদি আমি লিখি যে শেক্সপিয়ার, SHAKES PEARE, শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, প্লেরাইট, শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট। তাহলে এখানে যদি আমি বলি যে শেক্সপিয়ার, SHAKES PEARE, শেক্সপিয়ার ইকুয়াল এ প্লেরাইট, WRIGHT, প্লেরাইট। তাহলে এটা কিন্তু মিলে যাচ্ছে, এটা হওয়া সম্ভব, এটা হওয়া সম্ভব, কারণ শেক্সপিয়ার একজন প্লেরাইট, এটা বোঝাই যাচ্ছে। কিন্তু হি একটা ফুটবল, এটা হয় না। যেটা হবে না সেটা হচ্ছে অবজেক্ট, আর যেটা এরকম হবে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট যখন হয় তখন এই ভার্বটার নাম হয়ে যায় লিঙ্কিং ভার্ব। আজকে কি আপনাদের কি ক্লাস ভালো লাগতেছে? সবাই একটু মাঝে মধ্যে লাভ রিয়াক্ট, তারপর কেয়ার রিয়াক্ট, ওয়াও রিয়াক্ট, এগুলো রিয়াক্ট দিবেন, ঠিক আছে? এবং কমেন্ট করে আমাকে জানাবেন যে আসলে কেমন লাগতেছে। তাহলে এখানে কিন্তু আমরা এটা লিখতে পারি না, এই জন্য এটা হয়ে যাবে অবজেক্ট, আর এটা লিখতে পারি তাই এটা হয়ে যাবে কমপ্লিমেন্ট। তাহলে এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে কি, আমরা যারা উত্তর করেছি কমপ্লিমেন্ট তাদের সবার উত্তর সঠিক হয়েছে, আর যদি যারা অবজেক্ট উত্তর করেছেন তাদের উত্তর কিন্তু সঠিক হয়নি। আমরা পরের প্রশ্নে চলে যাই। আপনারা সবাই বলেন যে মাদার লাভস বাক্যে লাভস কিসের উদাহরণ? এখন আপনারা সব ভার্ব কিন্তু অলরেডি জেনে গেছেন, পজিটিভ ভার্ব বাদে বাকি সবগুলো ভার্ব জেনে গেছেন। ট্রানজিটিভ এখন চিনেন, ইনট্রানজিটিভ চিনেন, অক্সিলারি এখন চিনেন। তাহলে আপনারা এই প্রশ্নের উত্তর করেন যে দেখি ভাইয়া আপনার ইংলিশ ক্লাস বেনজি স্যারের ওখানে করছি, অনেক ভালো লাগে। তাই? আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ। এটা কমপ্লিমেন্ট লিঙ্কিং ভার্ব, মাশাআল্লাহ, পানি, আলহামদুলিল্লাহ। ঝর্ণা আক্তার অনেকগুলো লাভ রিয়াক্ট দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আজকে খুবই এক্সাইটেড বিকজ আই এম জাস্ট হিয়ার অল্টারনেটিভলি উইথ এ এক্সক্লুসিভ ক্লাস ইন ইংলিশ, তাই না? ইংলিশের কনফিউশন আজকে কিল করতেছি। আমাদের আজকের এপিসোডের নাম কিন্তু বলেন তো কি ফাইট উইথ ভার্ব, তাই না? ভার্ব মানে ভার্বের শত্রু, এরকম দেওয়া আছে যে ভার্বের সাথে যুদ্ধ আজকে। ভার্বের শত্রু ভার্বের শত্রু হচ্ছে ভার্ব। তাহলে আমরা একই জিনিস, কিন্তু ভার্ব কোন ভার্ব হবে এটা নিয়ে আমরা কনফিউশনে পড়ে যাই। তাই আজকে আমরা কি নাম দিয়েছি? ভার্বের শত্রু ভার্ব। অনেকে ইনট্রানজিটিভ উত্তর করতেছেন। আমি অনেকক্ষণ কোনো কমেন্ট পড়ি না, এখন একটু কমেন্ট আমি পড়বো। যে যাই বলুক না কেন এখন কমেন্ট পড়তে হবে, কারণ অনেকক্ষণ ক্লাস নিয়েছি, ভার্ব সম্পর্কে আইডিয়া দিয়েছি। নাও আই এম গোয়িং টু রিড সাম কমেন্ট হিয়ার। জুলেখা আক্তার লিখছে সি, তারপর তৌফিকা শিরিন আপু লিখছে সি। আচ্ছা, সুলতানা রত্না আপু লিখছে ক। এখানে দিনের সূর্য লিখছে এ। আচ্ছা, তুয়ামনি লিখছে এ। আনিশা খাতুন লিখছে, আচ্ছা, শামিমা আক্তার এ ক। অনেকে অনেক রকম উত্তর করতেছেন, মাশাআল্লাহ, ভালো লাগতেছে। ক্লাসটা কেমন লাগতেছে আপনাদের সবাই একটু বলবেন মাঝে মধ্যে। সুখ পাখি, তারপরে গ ক গ ক গ ক গ ক। তার মানে এখানে সবাই অনেকে গ কর ভিতরে আটকে আছে। গ কর ভিতরে যারা আটকে আছে তাদেরকে আমি বলবো, আপনারা বলেন তো এই সেন্টেন্সের কোনো অবজেক্ট আছে? আপনি প্রশ্ন করেন। ভার্ব মানে সাবজেক্ট হচ্ছে মা, আর লাভস মানে হচ্ছে হাসা। তার মানে মা হাসে। তাহলে মা কি হাসে? মা কাকে হাসে? এরকম কোনো প্রশ্ন করা যায়? প্রশ্নই করা যায় না, উত্তর তো দূরের কথা।
তাহলে যেহেতু এখানে কোনো প্রশ্ন করা যায় না বা এখানে কোনো এই প্রশ্নের উত্তর নাই, তার মানে অবজেক্ট নাই, অবজেক্ট নাই। আর অবজেক্ট নাই মানেই ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট নাই মানে কি? ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট নাই মানেই ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমাদের মনে হয় এই প্রশ্নের উত্তর যারা ইনট্রানজিটিভ দিয়েছেন সবার উত্তর সঠিক হয়েছে, সবার উত্তর সঠিক হয়েছে, তাই না? তাহলে আপনাদেরকে আমি যদি বলি যে হি ইজ প্লেয়িং ফর উইনিং the prize to help the poor villagers, আচ্ছা, এইখানে আমি একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি, যার কারণে আমি একটা বড় সেন্টেন্স আপনাদের মাঝে ছুড়ে দিচ্ছি বা লিখে দিয়েছি। হি ইজ প্লেয়িং ফর উইনিং দ্য প্রাইজ টু হেল্প দ্য পোর ভিলেজার্স। তার মানে গ্রামের গরিব মানুষদেরকে সাহায্য করার জন্য প্রাইজ জেতার উদ্দেশ্যে সে খেলতেছে। আপনারা সবাই একটু এই প্রশ্নে আমাকে একটা জিনিস জানাবেন যে এখানে কয়টা ফাইনাইট ভার্ব আছে? কয়টা ফাইনাইট ভার্ব আছে? ফাইনাইট ভার্ব আছে এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে? আপনারা ক্লাসটা মাত্র করলাম, ভালো লাগলো। আচ্ছা, অনেক ভালো ক্লাস। ইনট্রানজিটিভ। আপনারা সবাই এই প্রশ্নটা উত্তর করে দেন আমাকে। সবাই উত্তর করবেন যে এই যে সেন্টেন্সটা আমি লিখছি এর ভিতরে কয়টা ফাইনাইট ভার্ব আছে? কয়টা ফাইনাইট ভার্ব আছে? কয়টা ফাইনাইট ভার্ব আছে? সবাই একটু আমাকে এ এ এ এ এ পানির মতো হয়ে গেছে। অবজেক্ট নাই। আচ্ছা, তো যাই হোক, অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ। এক্স্যাক্টলি, অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ। অবজেক্ট নাই মানে ইনট্রানজিটিভ। আচ্ছা, আপনারা সবাই বলেন হি ইজ প্লেয়িং ফর উইনিং দ্য প্রাইজ টু হেল্প দ্য পোর ভিলেজার্স। এই সেন্টেন্সে কয়টা ফাইনাইট ভার্ব আছে? আপনারা সবাই একটু উত্তর করে আমাকে জানান যে কয়টা ফাইনাইট ভার্ব আছে। আজকে কিন্তু আপনাদের সাথে কথা একটু কম হয়ে যাচ্ছে, তাই না? কোনো অসুবিধা নাই, কথা কম কাজটাই বেশি। আমরা আজকে চেষ্টা করতেছি কনফিউশন কিল্ড করার জন্য। দেখেন, আমরা এখানে বলবো যে দেখেন ভার্ব আছে কয়টা। ভার্ব আছে কয়টা যদি বলা হয় তাহলে এই সেন্টেন্সে ভার্ব আছে, এই যে একটা অক্সিলারি ভার্ব, এটা একটা মেইন ভার্ব, এটা একটা মেইন ভার্বের সাথে আইএনজি, এটা একটা টু প্লাস ভার্ব ইনফিনিটিভ। তাহলে এই সেন্টেন্সে ভার্ব আছে কিন্তু চারটা। কয়টা ভার্ব আছে? মোট চারটা। মোট ভার্ব কতটি? চারটি। মোট ভার্ব আছে চারটা। এখন যদি বলা হয় এই সেন্টেন্সটা কোন টেন্সে আছে, অবশ্যই এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে আছে। প্রেজেন্ট টেন্স। এখন যদি কেউ বলে যে স্পেসিফিকলি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই না? যদি কেউ বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, তাহলে সে যখন প্রেজেন্ট টেন্স বলছে সে ইজ দেখে বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আর যখন প্রেজেন্ট টেন্স বলছে আর যখন কন্টিনিউয়াস বলছে প্রেজেন্ট কন্টিনিউয়াস তখন সে বলছে ইজ প্লেইং দেখে। তার মানে এই সেন্টেন্সের টেন্সটা নির্ণয় করার জন্য এই উইনিংটা কোনো কাজে লাগে নাই। এই যে টু প্লাস ইনফিনিটিভ এটা কোনো কাজে লাগে নাই। কাজে লাগছে এইটুকুন, তাই না? কাজে লাগছে এইটুকুন। যখন আমি প্রেজেন্ট টেন্স বলতেছি তখন আমার কাজে লাগছে শুধু ইজ, আর যখন প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতেছি তখন আমি কাজে লাগাইছি ইজ প্লাস ভার্বের সাথে আইএনজি। তাহলে ফাইনাইট ভার্ব আসলে আমি যদি ধরি এই একটা, তাহলে এই একটাই ফাইনাইট ভার্ব। আবার যদি আমি এই দুইটাকে করতে ফাইনাইট ভার্ব ধরি, এই দুইটা মিলেও একটা ফাইনাইট ভার্ব। তার মানে ফাইনাইট ভার্ব আছে এই সেন্টেন্সে মূলত এই অংশটাই, দুইটা মিলে একটা, অথবা শুধু এই একটা। তাহলে এই সেন্টেন্সে ফাইনাইট ভার্ব আছে কিন্তু একটা, কারণ আপনি শুধু এই যে এটুকুন দেখেই টেন্স চিনে গেছেন। আর যদি আরো স্পেসিফিকলি যারা চিনেছেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাদের জন্য এই দুইটা মিলেই একটা ফাইনাইট ভার্ব। এগুলো দেখে কিন্তু টেন্স চিনতে পারেন নাই। তার মানে ফাইনাইট ভার্ব আছে একটা, এবং এটাই কি এই সেন্টেন্সের ফাইনাইট ভার্ব। আচ্ছা, বলছে যে টেন্সের ক্লাস, হ্যাঁ অবশ্যই হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা মনে হয় ফাইনাইট ভার্ব কয়টা আছে। আর তাহলে এই যে ভার্বটা আছে এর নাম হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে একটা ভার্ব আছে এটাকে বলে নন ফাইনাইট ভার্ব। এই আইএনজি যুক্ত নন ফাইনাইট ভার্বের একটা প্রকারকে বলা হয় আছে জেরান্ড, একটাকে বলা হয় জেরান্ড। আর এই যে এটাকে বলা হয় টু প্লাস ভার্বকে বলা হয় কি ইনফিনিটিভ।
ইনফিনিটিভ। আর নন ফাইনাইট ভার্বের আরেকটা ফরম্যাট বাকি রয়ে গেছে, যেটার নাম হচ্ছে পার্টিসিপিল। পার্টিসিপিল। তা আপনারা কি এই জেরান্ড পার্টিসিপিল ইনফিনিটিভ এইগুলা নিয়ে ক্লাস চান? জেরান্ড পার্টিসিপিল নিয়ে ক্লাস চান? এগুলো নিয়ে কিন্তু আমি হাজির হব। এই যে জেরান্ড আর প্রেজেন্ট পার্টিসিপিল নিয়ে কিন্তু কনফিউশন কিজ করব আগামীতে। তাহলে এই যে আমরা বুঝলাম এটা হচ্ছে ফাইনাইট ভার্ব আর এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। যেরকম আইএনজি যুক্ত নন ফাইনাইট ভার্বের একটা প্রকার হচ্ছে জেরান্ড আর একটা আছে পার্টিসিপিলের ভিতরে আছে, আর এটা হচ্ছে ইনফিনিটিভ। এগুলো সব নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বও আপনাদের ক্লিয়ার হয়ে গেল। এখন আপনারা সবাই একটু বলেন যে দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, দ্য ডোর ওপেন্ড অটোমেটিকলি, দ্য ভার্ব ইন দিস সেন্টেন্স ইজ, মানে এই সেন্টেন্সের ভার্বটা, এই সেন্টেন্সের যে ভার্বটা আছে এই ভার্বটা কোন ভার্ব? ট্রানজিটিভ। এখন দেখেন আপনারা কিন্তু অনেক কিছু জেনে গেছেন, অনেক কিছু জেনে গেছেন। এখন নন ফাইনাইট ভার্ব আপনারা সবাই দেখলে চিনে যাবেন। তাহলে নন ফাইনাইট চিনে যাবেন, লিঙ্কিং ভার্ব চিনবেন, ইনট্রানজিটিভ চিনবেন, ট্রানজিটিভ চিনবেন। এখন সব ভার্ব সম্পর্কেই আপনারা ধারণা পেয়ে গেছেন। জি স্যার ক্লাস চাই, ক্লাস চাই, চাই চাই চাই, শুধু চাই 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 এর বন্যা হচ্ছে, তাই না? তাহলে কি আমরা কিন্তু সুন্দরভাবে এই জিনিসগুলো শিখতেছি, ভার্বের সব কনফিউশন আমরা কিল্ড করে দিচ্ছি। আমরা এতক্ষণে কি কি পড়েছি আপনারা সবাই এটা উত্তর করেন। আমরা এতক্ষণে কিন্তু ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, তারপর ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ডিট্রানজিটিভ ভার্ব বা ডাইট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব, ডাইট্রানজিটিভ ভার্ব। তারপরে আমরা পড়েছি লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তারপরে আমরা পড়েছি প্রাইমারি তারপরে হচ্ছে ফাইনাইট নন ফাইনাইট। হ্যাঁ এগুলো আমরা মোটামুটি প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, প্রিন্সিপাল ভার্ব, তাই না? এরপরে আরো একটু আলোচনা করতেছিলাম যে আইএনজি যুক্ত যে ওয়ার্ডগুলো ভার্ব আছে তার একটা প্রকার আছে জেরান্ড। তারপরে টু প্লাস ভার্বকে বলা হয় ইনফিনিটিভ, ইনফিনিটিভ। এই যে জিনিসগুলো আজকের ক্লাসে আমরা পড়লাম এগুলো কি আপনাদের কাছে ক্লিয়ার মনে হচ্ছে? ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব, অক্সিলারি ভার্ব, মেইন ভার্ব, ট্রানজিটিভ, ডাইট্রানজিটিভ, ইনফিনিটিভ, লিঙ্কিং, এই জিনিসগুলো এখন কি ক্লিয়ার মনে হচ্ছে না? ক্লিয়ার মনে হচ্ছে, তাই না? দেখি আমাদের এখানে একটা কমেন্ট করেছেন কে, আমরা একটু দেখি কমেন্টটা। বলছেন পেইড ব্যাচে ক্লাস নিবেন প্লিজ। হাফেজা হাসি আপু লিখেছেন। আচ্ছা পেইড ব্যাচে ক্লাস হবে ইনশাআল্লাহ। জেরান্ড ভার্বের ক্লাস চাই, লামিয়া জান্নাত আপু লিখছে জেরান্ড ভার্বের ক্লাস চাই। হ্যাঁ ক্লাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এইটা কোন ভার্ব? দেখেন আমরা কিন্তু অনেকগুলো ভার্ব অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা এখানে কমেন্ট করতে যাচ্ছি আমাদের এই ভার্বটা কি হবে, তাই না? তাহলে দা ডোর ওপেন্ড অটোমেটিকলি, তাহলে ওপেনটা কোন ভার্ব? আমরা যদি এখানে ভার্বকে সাবজেক্ট হচ্ছে কি দরজাটি, দরজাটি স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে স্বয়ংক্রিয়ভাবে বা নিজে নিজে খুলে গেল, দরজাটি নিজে নিজেই খুলে গেল। তাহলে দরজাটি, এই যে ভার্বকে প্রশ্ন করা যে খুলে যাওয়া, খোলা, তাহলে ওপেন, দরজাটি কি খুলে ফেললো বা কি খুলে গেল? ওপেন মানে খোলা, তাহলে ভার্ব এটা তো সাবজেক্ট, তাই না? এটা তো আমাদের সাবজেক্ট, দরজাটি এটা তো সাবজেক্ট। তাহলে অবজেক্ট কই? অবজেক্ট যদি হতে হয় তাহলে আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করব? কিন্তু এখানে আপনার উত্তর করতে হচ্ছে কিভাবে। দরজাটি কিভাবে খুলে গেল? দরজাটি অটোমেটিকলি খুলে গেল। এখানে আমাদের ম্যানেজার স্যার দরজা খোলে নাই, দরজাটি হচ্ছে কি অটোমেটিকলি একা একাই খুলে গিয়েছে। তাহলে এখানে দরজাটি কি খুলে গেল বা দরজাটি কাকে খুলে গেল এরকম কোনো প্রশ্নই করা যায় না। এখানে প্রশ্ন করা যায় দরজাটি কিভাবে খুলে গেল। আর কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করা না যায় তাহলে আমরা বুঝবো যে সেখানে অবজেক্ট নাই। আর অবজেক্ট নাই মানেই সেটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট নাই মানেই সেটা ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে স্যার আচ্ছা এর উপর আর একদিন ক্লাস নিলে ভালো হয়। হ্যাঁ আমরা এখন ক্লাসের শেষের দিকে, কোনো অসুবিধা নাই।
তাহলে দেখেন এই প্রশ্নটার উত্তর হবে কি, এই প্রশ্নটার উত্তর হবে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, আমাদের এই প্রশ্নের উত্তর হবে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব সবাই কি ক্লিয়ারলি বুঝতে পারছি? এটা ইনট্রানজিটিভ ভার্ব হবে। এখন আপনাদের এই জায়গায় আমি একটা বিষয়, আচ্ছা এরপরের প্রশ্নটায় যাই। আপনারা এইখানে এই প্রশ্নটা উত্তর করেন, সবাই সবাই উত্তর করেন। হানি টেস্ট সুইট আমাদের একটা জাতীয় বাক্য। আমরা মনে করি যে ছোটবেলা থেকে যারা অ্যাক্টিভ প্যাসিভ করেছি তাদের জন্য ইটস এ ন্যাশনাল সেন্টেন্স ফর অল অফ ইউ, বিকজ আমরা একটা ভয়েসের নাম জানতাম, যে ভয়েসের নাম হচ্ছে কোয়াসি প্যাসিভ ভয়েস। যে ভয়েসের নাম কি? কোয়াসি প্যাসিভ। কোয়াসি প্যাসিভ মানে হচ্ছে অর্ধ প্যাসিভ, মানে পুরোপুরি অ্যাক্টিভও না পুরোপুরি প্যাসিভও না। কোয়াসি মানে কি? অর্ধ। আর প্যাসিভ মানে নিষ্ক্রিয়। প্যাসিভ মানে কি? নিষ্ক্রিয়। আর অ্যাক্টিভ মানে সক্রিয়। অ্যাক্টিভ মানে সক্রিয়। কি অফিসার আসেন এদিক। আমাদের মাঝে দেখেন উপস্থিত হয়েছে আমাদের সবার প্রিয় ইংরেজির বস আর কি, যাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবেও অনেক সময় ইংরেজি শিখে থাকি, আমাদের অফিসার। অফিসার অসাধারণ ইংলিশ পড়ান এবং অফকোর্স হি উইল বি প্রেজেন্টেড আফটার সাম ডেজ দ্য ইংলিশ ক্লাস হিয়ার। কিছুদিন পরেই কিন্তু ইংলিশ ক্লাসে আপনারা আমাদের অফিসারকে দেখতে পাবেন। তো অফিসার কেমন আছেন? তা আমাদের অডিয়েন্স বা আমাদের স্টুডেন্ট সম্পর্কে কিছু বলেন যে কিভাবে ইংরেজিতে ভালো করা যায়। স্যার এই যে বলেন, বললে শোনা যাবে, সমস্যা নেই। ইংরেজিতে ভালো করতে হলে অনেক প্র্যাকটিস করতে হবে এবং বেসিকটা অনেক ভালো থাকতে হবে। এবং বেসিকটা ভালো করার জন্য আমাদের একেবারে শুরু থেকে অনেক বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। এক্স্যাক্টলি প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, তত ইংলিশে ভালো করা সম্ভব। জি জি জি, থ্যাংক ইউ স্যার, আপনাকে ওয়েলকাম। বসেন, আমি আসছি। তো আমাদের অফিসার এসেছেন। অফিসার কিন্তু অসাধারণ ইংরেজি পড়ান, খুবই ভালো একজন মানুষ। হাসি বলছে যে, হাসি আপু বলছে পেইড ব্যাচে গণিত ক্লাস নিবেন প্লিজ। গণিত ক্লাস হ্যাঁ নেবো ইনশাআল্লাহ। নতুন দেখা হলো। হ্যাঁ নতুন মানে কি? স্যার কেমন আছেন? আপনার কাছে শুনতে চেয়েছি স্যার কেমন আছেন। স্যার ভালো আছেন। আমরা কি আগুন আগুন জিনিস নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। ওকে, কার ভিতরে যে কি আগুন আছে আপনারা। অফিসার কেমন আছেন? অফিসার কেমন আছেন? বনি ইসলাম, আরে বাবা অফিসারের শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে, আপনি একটু রিফ্রেশ দিয়ে আবার ঢোকেন ক্লাসে। এটা দেখেন হানি টেস্ট সুইট, আমাদের সেই জাতীয় বাক্যটা নিয়ে আমরা কথা বলছিলাম যে আমরা যখন অ্যাক্টিভ প্যাসিভ করতাম তখন এই কোয়াসি প্যাসিভে যে সব স্যাররাই এটা করাতো। কেন? আমাদের মুখস্থ আছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, তাই না? এই ধরনের একটা প্যাসিভ কিন্তু আমরা সবসময় মুখস্থ করেছি। তো দেখেন এই যে এখানে কিন্তু আমরা চাচ্ছি যে টেস্টটা কোন ভার্ব এটা আইডেন্টিফাই করতে, তাই না? এখন আমাদের সেন্টেন্সটা ছিল এরকম যে হানি হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এখন দেখেন এই সুইট, সুইট মানে কি? মিষ্টি। কি মিষ্টি? হানি মিষ্টি, এই মধু মিষ্টি। তার মানে এই মধু সম্পর্কে এই কথাটা বলা হচ্ছে, মধু সম্পর্কে একটা ইনফরমেশন। তাহলে মধু সম্পর্কে যদি ইনফরমেশন হয়ে যায়, আপনি এখন একটু চেক করেন। শর্ট একটা টেকনিক আপনাকে দেওয়া হয়েছিল যে লিখবেন হানি ইকুয়াল সুইট, হানি ইকুয়াল সুইট। তাহলে মধু মিষ্টি এই কথাটা কি প্রাসঙ্গিক বা এই কথাটা কি বলা যায়? এই কথাটা বলা যদি যায় তাহলে অবশ্যই এটা হয়ে যাবে। এই যে সমান চিহ্ন দিয়ে যদি কখনো ভার্বকে রিপ্লেস করা যায়, এই ভার্বের নাম হয়ে যাবে তখন লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আর এখন আপনাদের সামনে আমি যে বিষয়টা বলবো, এই লিঙ্কিং ভার্বের আর একটা নাম বলে দেব, সেই নামটা হচ্ছে কপুলেটিভ ভার্ব। এই লিঙ্কিং ভার্বের আর একটা নাম হচ্ছে কপুলেটিভ ভার্ব। অনেক সময় কপুলেটিভ থাকলে আমরা লিঙ্কিং ভার্ব খুঁজে না পেয়ে মন খারাপ করি। কোনো মন খারাপের কোনো কিছুই নাই। আপনি যখন লিঙ্কিং না থাকবে তখন কপুলেটিভ দেখলেই বুঝে যাবেন যে এটা লিঙ্কিং ভার্ব। তাহলে এইটা যদি লিঙ্কিং ভার্ব হয়, বলেন তো এইটা কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? এখন আপনার কনসেপ্টটা দেখেন, একদম পানির মতো, স্বচ্ছ পানির মতো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, তাই না? সি কে হয়ে যাবে, সি কে, কনফিউশন কিল্ড হয়ে যাবে এখন। তাহলে আপনারা সবাই একটু এটা কমেন্ট করেন তো যে স্যার সুইট কি অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট, আর কখন অবজেক্ট হয় কখন কমপ্লিমেন্ট হয় এটা কিন্তু আমি আপনাদের সবাইকে বলেছি। সবাই একটু আপনারা কমেন্ট করে আমাকে জানান যে স্যার
সুইট, এই সুইটটা অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? অবজেক্ট নাকি কমপ্লিমেন্ট? আর আমি কিন্তু আপনাদের এই প্রশ্নের উত্তর অলরেডি দিয়ে দিয়েছি, এটা হবে লিঙ্কিং ভার্ব। এটা হবে কি? লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। আচ্ছা, তাহলে এই ধরনের যত প্রশ্ন আছে, দেখেন আমি যদি আপনাদের বোঝানোর জন্য একটা কথা বলে থাকি, একটা উদাহরণ দিই। এরকম একটা কথা আছে যে, মনে কর এর আশা প্রশ্ন, দা ডগ, অথবা দা ডগ না দিয়ে আমি দা ম্যান ওয়েন্ট ম্যাড, দা ম্যান ওয়েন্ট ম্যাড। তাহলে দা ম্যান ওয়েন্ট ম্যাড, এইখানে ওয়েন্টটা কোন ভার্ব? ওয়েন্টটা কোন ভার্ব? এটা যদি বলতে বলে তাহলে দা ম্যান ওয়েন্ট ম্যাড, ওয়েন্ট এ ম্যাড না, ওয়েন্ট ম্যাড মানে হচ্ছে লোকটি পাগল হয়ে গেল, লোকটি পাগল হয়ে গেল। তার মানে এই পাগলকে, এই লোকটি পাগল হয়ে গেছে, তার মানে দা ম্যান ইকুয়াল ম্যাড লেখা যাচ্ছে, দা ম্যান ইকুয়াল ম্যাড লেখা যাচ্ছে। আর যখনই এরকম আপনার কি লেখা যাবে, দা ম্যান ইকুয়াল ম্যাড লেখা যাবে, এই যে ভার্বটাকে তখন আমরা বলে ফেলি লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব যখন থাকে সেন্টেন্সে, তখন এর পরের অংশটাকে কখনোই আমরা অবজেক্ট বলবো না, তখন আমরা সবাই এটাকে বলবো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট কি? লাউড অ্যান্ড ক্লিয়ার? লাউড অ্যান্ড ক্লিয়ার হলে সবাই একটু এখন আমাকে জানাবেন যে আজকে যে আমরা ক্লাসটা করলাম, আমাদের সিকে এপিসোডের দ্বিতীয় ক্লাস, যেখানে আমরা আমাদের টপিকের নাম দিয়েছিলাম, কি নাম দিয়েছিলাম? ভার্বের শত্রু ভার্ব, ভার্বের শত্রু ভার্ব। এই যে ভার্বের ভিতরের যে একটা কনফ্লিকশন, ভার্বের ভিতর যে একটা কনফিউশন, সেটাকে আমরা কি করে দিলাম? সিকে করে দিলাম। কনফিউশন কিলারের মাধ্যমে কনফিউশন কিল্ড হয়ে গেল। এই ক্লাসটা আপনাদের আসলে কেমন লাগলো? আপনারা কি এই ধরনের সিকের এপিসোড কন্টিনিউ চান? সিকের এপিসোড যদি কন্টিনিউ চান, সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন, স্যার সিকে কন্টিনিউ চাই, সিকে। এখন কি হবে? এখন শুধু বাংলাদেশে একটাই নাম আমরা পাবো, সিকে, কনফিউশন কিলার। এবং কনফিউশন কিলার উইল কিল ইউর কনফিউশন, not only for mathematics, not only for English, all the subjects will be killed, all the subject and confusion will be killed in this session of CK. এই CK তে কিন্তু আমরা ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, ম্যাথমেটিক্স, যেখানে যত কনফিউশন আছে সবাইকে ধরে এনে আমরা এখানে কিল করে ফেলবো। আপনারা সবাই কি চান আমাদের এই কনফিউশন ক্লিয়ার, এই ক্লাসগুলো কন্টিনিউ হোক? যারা চান সবাই একটু আমাকে বলবেন যে জি স্যার সিকে কন্টিনিউ চাই, সিকে চাই। কনফিউশন কিলার, সিকে মানে হচ্ছে কি? কনফিউশন কিলার। কনফিউশন কিলার কি করে? কনফিউশন কিলার কনফিউশন কিল্ড করে। আপনাদের কি আজকে কনফিউশন কিলার যে ক্লাসটা বা এপিসোডটা হয়েছে সেটা কেমন লাগছে? সবাই একটু আমাকে কমেন্ট করে জানাবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই একটু আমাকে এই কথাটা জানান যে ক্লাসটা কেমন লাগছে এবং আপনারা এই ধরনের ক্লাস চান কিনা। আর একটা আপনাদের জন্য আমার শ্রদ্ধেয় বা প্রিয় ভাই ও বোনেরা, সবাই আপনাদের জন্য আমার একটা ইনফরমেশন আছে, সেটাও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। সেটা হচ্ছে জব কাস্ট। আমি গতদিন বলেছিলাম যে জব কাস্ট নিয়ে আমিও একটা আবারও এপিসোড করব। জব কাস্টে কি কি থাকছে? জব কাস্টে যা যা থাকবে সেটা হচ্ছে যে কোন ধরনের চাকরিতে কোন ধরনের যোগ্যতা দরকার, কারা কোন ধরনের চাকরি করতে পারবেন, কোন ধরনের চাকরি করার জন্য কোন ধরনের প্রিপারেশন লাগে, সিলেবাস কি, মার্কস ডিস্ট্রিবিউশন কেমন, কোন ধরনের চাকরির জন্য কোন বইগুলো পড়বেন, প্রস্তুতি কিভাবে নিবেন, কখন থেকে আপনি চাকরির প্রস্তুতি নিবেন, আবার কোন ধরনের চাকরির ফ্যাসিলিটিস কেমন, কোনটা কোন গ্রেডের চাকরি, এর সুযোগ সুবিধা কেমন, বেতন কত, এই সব কিছু বিষয়ে, বর্তমানে কোন ধরনের চাকরির সার্কুলার চলতেছে, আপনি অ্যাপ্লাই করবেন কি করবেন না, আপনার অ্যাপ্লাইয়ের যোগ্যতা আছে কি আছে না, মোটামুটি ভাবে বাংলাদেশের জব রিলেটেড এই প্রথম প্রতিনিয়ত আপনাদের সামনে
এই জব কাস্ট নিয়ে কিন্তু আমি হাজির হচ্ছি। দিক নির্দেশনা সবাই আপনাকে পড়াবে, বাট দেয়ার আর এ ফিউ পারসনস who will give you the guideline and proper guideline. They will just make the advertisement for you, but we are going to give you the appropriate guideline for getting a beautiful job, to make a strong career, to make your fathers smile, to make your mothers smile, to have your company, your favorite person as your wife or as your husband. তো আপনার প্রিয় মানুষকে আপনি বউ অথবা স্বামী হিসেবে পেয়ে যাবেন সুন্দর একটা চাকরি পেয়ে গেলে, তখন সবাই মনের আনন্দে গেয়ে উঠবেন, ও মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। তো এই যে জব কাস্টে যদি আপনারা থাকেন, আপনার মনের মানুষের সাথে কখন মিলন হবে, এই ধরনের সব কিছু নিয়েই কিন্তু আমরা চলে আসব। আর আজকের ক্লাসটা সবার কেমন লাগলো সবাই আমাকে জানাবেন। আর নিউজ কাস্ট বলতে আমরা ইনশাআল্লাহ আমাদের যে জব কাস্টের যে এপিসোড থাকবে সেখানে আমরা যে ডেইলি স্টার সহ অন্যান্য যে পত্রিকার নিউজগুলা এবং কিভাবে ইংরেজি পত্রিকা পড়তে হয়, কিভাবে রিপোর্ট পড়তে হয়, কিভাবে আপনি আপনার ভোকাবুলারি বা শব্দ ভান্ডারটাকে সিনোনিম অ্যান্টোনিম কিভাবে ইংরেজিতে সেন্টেন্স মেক করতে পারেন, যারা স্পেশালি ওয়ান্ট টু গেট এ জব ইন ব্যাংকিং সেক্টর, দে উইল বি লার্জলি বেনিফিটেড ফ্রম হিয়ার। বিশাল ভাবে বেনিফিটেড হবেন জব কাস্টের একটা এপিসোড থেকে, যেখানে শব্দ ভান্ডারটাকে আমরা কি করব, পোস্টমর্টেম করে দিব। সিনোনিম, অ্যান্টোনিম, ট্রান্সলেশন, রাইটিং রিপোর্ট, ফোকাস রাইটিং, ফ্রি হ্যান্ড রাইটিং and sentence making, everything will be killed in this session ইনশাআল্লাহ। তো আপনাদের সবার সাথে আমি থাকবো। আপনারা সবাই এতক্ষণ ধরে আমাদের ক্লাসটা করলেন, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই জানেন যে আমাদের টিউটোরিয়ালের পেজ থেকে বা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদের জন্য বিভিন্ন কোর্স কিন্তু চালু রয়েছে, এবং এই কোর্সের সব থেকে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস, যেখানে থাকছে প্রাইমারি, নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের কম্বাইন্ড ব্যাচ, মানে যে ব্যাচটা করলে এই 3 ধরনের কোর্সে আপনার আর আলাদাভাবে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই। আপনারা অনেকে কমেন্ট করতেছেন, সুপার স্যার, সুপার সুপার, আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে। আপনারা কি চান এরকম ক্লাস? শিখে চাই, বা মাশাআল্লাহ, এ তো স্লোগান, শিখে চাই, তাই না? তাহলে আমরা সবাই বলবো, মাত্র এসেছি আর ক্লাসটা শেষ হয়ে গেল। আহারে আরিফা খান, তাহলে পরের ক্লাসে আপনি জয়েন থাকবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অনেক ভালো। রিপা আক্তার লিখছে অনেক ভালো, সুপার, আলহামদুলিল্লাহ, অনেকেই কমেন্ট করতেছেন। তো দেখেন আমাদের এই কোর্সগুলাতে যা থাকছে, আপনি যদি আমাদের এই কোর্সে একবার ভর্তি হয়ে যান, তাহলে আপনি লাইভ ব্যাচ আর রেকর্ডেড সব ক্লাসগুলো করতে পারবেন। প্রতিটি ব্যাচে 100+ লাইভ ক্লাস, 100+ এবং 100+ লাইভ এক্সাম, আর সাথে 1200 টাকা সমমূল্যের কি পেয়ে যাচ্ছেন, লেকচার শিট পেয়ে যাচ্ছেন একদম ফ্রি। এত সুন্দর প্রিন্টেড, অসাধারণ চেহারার এরকম 4টা বই আপনার হাতে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে যাবে আপনার ঠিকানায়। বাড়ি বসে শুধু কি করবেন, অ্যাকসেপ্ট করে এভাবে পড়বেন, আর প্রিয়তমার ছবি বইয়ের ভিতরে দেখবেন যে এই তো চাকরি হয়ে গেল, প্রিয়তমা চলে আসলো, তাই না? বইয়ের পেজগুলো উল্টাবেন। তো সবাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার জীবনের বেস্ট ক্লাস। আচ্ছা, ঠিক আছে, অনেক ধন্যবাদ আপু, নাইস। তো অনেকেই কমেন্ট করতেছেন, সব কমেন্ট আমি পড়ে পারতেছি না। তো যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, আপনারা আমাদের লাইভ ক্লাসগুলো দেখবেন, আমাদের সাথে থাকবেন, এবং যে কম্বাইন্ড ব্যাচগুলো আছে এখানে কিন্তু মাত্র 1450 টাকায় আমরা ভর্তি নিচ্ছি। আপনারা দয়া করে আমাদের এই যে 1450 টাকার ভর্তি আপনি কোথায় হবেন, কিভাবে হবেন, এই যে আমাদের যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 01767265758 পার্সোনাল নগদ এবং আমাদের বিকাশ নাম্বার রয়েছে, সেখানে আপনি যদি সেন্ড মানি করে কি বলবেন, সেন্ড মানি করে জাস্ট পেমেন্ট ডান লিখে দিবেন। সাথেই আপনাকে কি করা হবে, যোগাযোগ করে আমাদের পেইড ব্যাচে
পেইড ব্যাচের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপে অ্যাড দেওয়া হবে। আপনি এভাবে বিস্তারিত সব জিনিস ইনশাআল্লাহ ক্লিয়ারলি ইউ উইল বি লার্নড এভরিথিং ভেরি ক্লিয়ারলি। লিটন হোসেন স্যার নোটিফিকেশন আসে না 6টা, আসে 7টায়। আচ্ছা আলহামদুলিল্লাহ, এক কথাই অসাধারণ স্যার, অসাধারণ। আচ্ছা তাহলে আমরা সবাই এখন লাস্টে একটা স্লোগান দিব। কি স্লোগান? সিকের স্লোগান। সবাই কমেন্ট করে, এখনো যে 150 মানুষ আছেন সবাই একটা করে কমেন্ট না করে যাবেন না। সবাই কি কমেন্ট করবেন? সিকে সিকে সিকে। আবার হবে তো দেখা, এ দেখায় শেষ দেখা নয় তো। তো আবার কিন্তু আপনাদের সাথে আমাদের সিকে এপিসোডে দেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে এখন একটা ছবি দেখাবো, যে ছবিটা আপনারা সব সময় মনে রাখবেন এবং সব সময় দেখবেন। সেটা কি বলেন তো? এই যে আপনাদের দেখানো হয়েছে না, কনফিউশন কিলার। এই কনফিউশন কিলার দেখেন, এখানে কিন্তু আমরা কিসের ছবি দিয়েছি? এই যে দেখেন কিসের ছবি, এটা কোন কালার দিলে দেখা যাবে? এই যে কিলার। আমরা কিল করে দেব কনফিউশন, কিল করে ফেলবো এবং আপনার ব্রেনের ভিতরে কিন্তু আমরা একদম সব জট খুলে দিয়ে নিউরন গুলোকে অ্যাক্টিভ করে দেব। কনফিউশন কিল করে ব্রেনকে অ্যাক্টিভ করতে যদি চান, তাহলে আপনারা আমাদের এই যে কনফিউশন কিলার যে সিকে এপিসোড আছে, এই এপিসোডে সবাই জয়েন হয়ে যান। আর জয়েন হওয়ার জন্য কি করবেন? আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে, আমাদের যে টিউটোরিয়াল পেজটা আছে, টিউটোরিয়াল পেজ, এই পেজে সবাই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। যথা সময়ে আপনি এই যে আমাদের টিউটোরিয়াল পেজ রয়েছে, এই যে টিউটোরিয়াল থেকেই কেবলমাত্র আপনারা সবাই আমাদের এই সিকে ক্লাস এবং জবকাস্ট অ্যান্ড অলসো মাই এক্সিলেন্সি দ্যাট ইজ ম্যাথমেটিক্স উইল বি কাস্টেড হিয়ার। এইখানে কিন্তু এই আমার ম্যাথমেটিক্স এর ক্লাসটাও থাকবে। স্যার গণিত কি কাল হবে? আপনার গণিত ক্লাস খুব ভালো লাগে। হ্যাঁ লিটন ভাই, কালকে গণিত ক্লাস হবে। আর সিকে 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 সিকের যে জয়ধ্বনি, কালকে আপনারা আবারও গণিত ক্লাস পাবেন, আবার সিকে ক্লাসও পাবেন। আবার জব কাস্ট নিয়েও খুব দ্রুত আপনাদের সাথে হাজির হচ্ছি। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আপনারা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চান, আমাদের গ্রুপে নক দিবেন, আমাদের পেজে নক দিবেন। যে নাম্বারটা দেওয়া আছে, নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সব ধরনের সুযোগ রয়েছে, সবাই আমাদের সাথে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। প্রতিনিয়ত আপনাদের সামনে আমি বিভিন্ন সিকে এর এপিসোড, জেসি বা জব কাস্টের এপিসোড এবং ইংলিশ, ম্যাথমেটিক্স সহ প্রত্যেকটা জিনিস নিয়ে আপনাদের সাথে আলোচনা করে আপনার প্রিয়তমা বা প্রিয় মানুষের হাত ধরার আগ পর্যন্ত আমরা আপনাকে ছেড়ে যাব না। চিল্লায় কোন ঠিক কিনা? ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ভর্তির পেজটা দিয়ে রাখি, তাই না? আচ্ছা, তাহলে কিছুক্ষণের জন্য আপনাদের এই লাইভটা চালু থাকবে, যেহেতু আমাদের অফারটা, আমাদের এই যে অফারটা, এই অফারটা চালু থাকে কতক্ষণ পর্যন্ত বলেন তো? যতক্ষণ পর্যন্ত লাইভ চলে। লাইভ চলে গেলে কিন্তু আপনি আর এই অফার পাবেন না। যার কারণে আমরা কিছুক্ষণ আপনাদের সুবিধার জন্য এই 4500 টাকার কোর্সটাকে মাত্র 1450 টাকায় কনভার্ট করে এই সুযোগটা দিয়ে রেখেছি অনলি ফর লাইভ, মানে লাইভ চলাকালীন। সো এই সুযোগটা আপনারা যারা লুফে নিতে চান, তারা এখনই আমাদের এই যে 0176726575 নাম্বারে সেন্ড মানি করে কি করবেন? পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান। আপনাদের এই সুযোগটার জন্য আমরা এই পেজটা এখনো রেখে দিলাম। আপনারা যারা ভর্তি হতে চান, তারা অবশ্যই তারা আমাদের সেন্ড মানি করে কি করবেন? সেন্ড মানি করে পেমেন্ট ডান লিখবেন। পেমেন্ট ডান। এই পেমেন্ট ডান লিখে আপনি কমেন্ট করবেন, অথবা স্ক্রিনশটটা কি করবেন, অথবা কল দিন, বা আপনাকে স্ক্রিনশট গ্রুপে, মানে সিক্রেট গ্রুপে আপনারা এটা স্ক্রিনশটও দিতে পারেন। এটা স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন। লাইভ চলাকালীন যেহেতু এই সুযোগটা থাকে, দ্যাটস ওয়াই লাইভটা কিছুক্ষণ রাখা হলো। ওয়ালাইকুম আসসালাম স্যার, আমার নাম লিওন। ও সরি, লিটন ভাই, আপনাকে লিওন বলে ফেলেছি, এজন্য দুঃখিত। পরের দিন থেকে লিওন ভাইকে এসে খুঁজবো। ধন্যবাদ।